আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে ওয়েলকাম করছি আজকে অর্গানিকের প্যানিক নিতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে রসায়ন বিজ্ঞানের সবচেয়ে তোমাদের জন্য কঠিন একটি চ্যাপ্টার। আমি অনেক শিক্ষার্থীর সাথে এই বছর কথা বলেছি, সশরীরে কথা বলেছি। অনেকেই ইন্টারমিডিয়েটে সে হচ্ছে কেমিস্ট্রি বইটি অর্গানিকটা বাদ দিয়ে ইন্টারে পড়েছে, অনেকে অর্গানিক হচ্ছে ভয় পেয়েছে, নানানভাবে আছে। যারা যে কোনো মুহূর্তে থাকো কেন, যারা বিক্রিয়া নিয়ে সবচেয়ে বেশি ভয়ে থাকো বা প্যানিকে থাকো, তাদের সাথেও আজকে ক্লাসটা হবে অন্যরকম। এবং পাশাপাশি যারা অর্গানিকটা ভালোবাসো তাদের সাথেও ক্লাস হবে। তবে আজকে তোমরা জানো যে কোনো ভর্তি পরীক্ষার আগে বিশেষ করে ফিনিশিংটা তোমাদের হয়ে যাবে, রিভিশনটা হয়ে যাবে, আবার যারা নতুন তাদের ফুল ক্লাস হয়ে যাবে। সো আজকে ক্লাসটা হচ্ছে স্পেশালি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটের কেমিস্ট্রি, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি, তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি, গুচ্ছ এবং কৃষি কেমিস্ট্রি টোটালি হবে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবা তাদেরও হচ্ছে এই কোশ্চেনগুলো কাজে লাগবে অর্গানিকের জন্য। সো আমরা শুরু করব। তোমরা যারা যেখানে আছো আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা অবশ্যই তোমাদের টাইমলাইনে একটু শেয়ার করে দিয়ে আসবা, আমিও একটু শেয়ার করে দিয়ে আসি। আমার ক্লাসটা হচ্ছে নেটওয়ার্কের পেজ থেকে ক্লাস করবা, কারণ নেটওয়ার্কের পেজে আমি রিপ্লাইগুলো দিয়ে থাকি। নেটওয়ার্কের পেজের রিপ্লাইগুলো আমি দিয়ে থাকি। সো নেটওয়ার্ক কৃষি ভর্তি গাইড ও কোচিং এই পেজে তোমরা হচ্ছে একটু যুক্ত থাকো। ওকে, সো আমরা ইতিমধ্যে অনেকগুলো বন্ধু আমরা জমা হয়েছি। সো আজকে খাতা মাথা কলম নিয়ে রেডি থাকো। এবং তোমাদেরকে একটা বিষয় হচ্ছে গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে আমি আমার পড়ানো এগ্রিতে এবং হচ্ছে বিশেষ করে প্রত্যেকটা জায়গায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছো, আমি যে চ্যাপ্টারগুলো পড়িয়েছি দেখো সে জায়গা থেকে কিন্তু প্রশ্ন টাচ করেছে। সো একটু আমি যখন যে কটা কথা বলবো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেহেতু ডিটেলস প্রশ্ন আসে, সেজন্য ডিটেলসের ক্ষেত্রে তোমরা একটু জাবির জন্য ওইভাবে পড়তে হয়েছে। বাট আর আদার্স ইউনিভার্সিটি কোশ্চেন যেহেতু অ্যাকসেপ্ট করে হবে, সো ওই রকম তোমাদের প্যারাটা হবে না। সেই জন্য আমি তোমাদেরকে একবারে হচ্ছে গ্যারান্টি দিয়ে বলতেছি যে যেখানে ভর্তি পরীক্ষা দিবা, যদি কোশ্চেন না আসে, এবং আমি কৃষি ভর্তি পরীক্ষার তোমাদের কেন্দ্রে থাকবো, এবং কেন্দ্রে থেকে পরীক্ষা দিয়ে এসে দেখবা যে কোশ্চেন তুমি পারতেছো কিনা। আমি চ্যালেঞ্জ বলে দিচ্ছি, যারা তোমরা কোশ্চেন পারবা না তাদেরকে আমি বলবো যে হচ্ছে ওখানে তোমাদের সামনে আমি থাকবো। আচ্ছা, বিশেষ করে হচ্ছে ভর্তি পরীক্ষার আগে তোমাদের সাথে থাকবো। তোমরা তোমরা একটু আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। আমার পড়ার বাইরে কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে? আমার পড়ার বাইরে কোনো কোশ্চেন আসবে না, দ্যাটস ইনাফ। আমি যা পড়াবো সেটাই থাকবে তোমাদের ভর্তি পরীক্ষায়, ঠিক আছে? সো বেশি কথা হবে না। সো তোমরা যারা যারা আছো, আমার ক্লাস যারা করেছো তারা বুঝতেছো যে আমার ক্লাসের ডেপথ এবং আমি কোন জিনিসগুলো পড়াই এগুলো ডাইরেক্ট আসে কিনা। এবং অর্গানিকটা আমি তোমাদেরকে একবার ফ্রাঙ্কলি বলি, আমরা ক্লাসের পড়াটা ক্লাসে শেষ করব, ঠিক আছে? ক্লাসের পড়াটা ক্লাসে শেষ করব। আমরা যখন এই জায়গাটাতে আসি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের রেজাল্ট দিয়েছে। তোমরা যারা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো, রেজাল্ট পেলে আমাদেরকে সাথে সাথে জানাবা। এবং আমি হচ্ছে তোমাদের ডি ইউনিটের ভর্তি পরীক্ষার সো অনেকগুলো, মাত্র 150 সিট ছেলেদের জন্য, মেয়েদের জন্য 150 সিট। এই 150 সিটে আসলে তোমরা চান্স পাবা, এটা আশা করা খুব টাফ। পরীক্ষা ভালো দিলে যে চান্স পাবা এটা খুব টাফ। সো একটা পরীক্ষা ভালো দিয়ে চান্স না পেলে পরের পরীক্ষার জন্য উঠে পড়ে লাগবা। এটি হচ্ছে আসলে অ্যাডমিশন টেস্ট। এবছর একটু প্ল্যান করে যারা যারা আছো একটু প্ল্যান করে একটু গুছিয়ে মিলে পড়াশোনা করো। এবং অর্গানিকের এই ক্লাসটা তোমরা যারা যারা টাইমলাইনে শেয়ার দিছো, শেয়ার দিয়ে আমাকে একটু কমেন্টে জানাও। মানে হচ্ছে কমেন্টে জানাও যারা যারা শেয়ার ডান লেখো, ঠিক আছে? ক্লাসে শেয়ার করতে হবে।
আমি তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আজকের ক্লাসে আমি তোমাদেরকে 5টা টপিক পড়াবো। এই 5টা টপিক থেকে এখানে 30% কোশ্চেন থাকে, 6টা 7টা পর্যন্ত কোশ্চেন আসছে অর্গানিক থেকে। সো অনেক সময় আবার অর্গানিক থেকে একটা দুটোও আসে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোশ্চেন বেশি আসে, ঠিক আছে? আচ্ছা, একজনের সাউন্ডের প্রবলেম, তুমি আবার নতুন করে ঢুকো, কোনো সাউন্ডের সমস্যা নাই, সরাসরি সাউন্ড চলে আসতেছে, ঠিক আছে? তাহলে আমরা চ্যালেঞ্জ দিয়ে শুরু করব যে অর্গানিক কেমিস্ট্রি আমি যা পড়াবো তাই আসবে, এবং তোমাদের সাথে পরীক্ষার হল থেকে বের হওয়ার পর আমি কেন্দ্রের সামনে থাকবো, যে মানে হচ্ছে কোন কেন্দ্রে থাকবো আমি তোমাদেরকে জানাই দিব, ঠিক আছে? এবং বলবো, তোমরা এসে দেখবা কোনটাতে আসছে। আচ্ছা, প্রথমে আসি জৈব যৌগের প্রাথমিক ঘটনা বা প্রাথমিক সূচনা। জৈব যৌগ শব্দটা হচ্ছে মানে সর্বপ্রথম হচ্ছে ম্যাক্সিমাম সময় দেখবা কোনো কিছুর অর্গানিক কেমিস্ট্রি ম্যাক্সিমাম নামকরণ হচ্ছে ল্যাভোসিয়ে। এবং জৈব যৌগকে পরীক্ষাগারে তৈরি করা সম্ভব নয়, এক অদৃশ্য প্রভাবে, শক্তির প্রভাবে তৈরি হয়ে থাকে। এই গল্প শুনিয়েছিলেন আমাদেরকে হচ্ছে বিজ্ঞানী ল্যাভোসিয়ে। পরবর্তীকালে মানে বিজ্ঞানী ল্যাভোসিয়ে তার জীবনের ম্যাক্সিমাম ক্ষেত্রে নামকরণে ব্যস্ত ছিলেন। এরপরে মানে জৈব যৌগ পরীক্ষাগারে তৈরি করা সম্ভব নয় শব্দটা বলেছিলেন বার্জিলিয়াস। আমি সবাইকে বলি যে বার্জিলিয়াস মানে হচ্ছে বাজে মতবাদ, ঠিক আছে? বিজ্ঞানী বার্জিলিয়াস তার জীবনের 63টা মতবাদ নিয়ে কথা বলেছেন, তার মধ্যে 61টাই ভুল। তার মানে বার্জিলিয়াস মানেই হচ্ছে বাজে মতবাদ। আবার এই বার্জিলিয়াস জৈব যৌগ পরীক্ষাগারে তৈরি করা সম্ভব নয়, এটাকে যেটি ভুল প্রমাণ করেন তার নাম বিজ্ঞানী ভোলার। জার্মান শব্দ ভোলার, ভোলার মানে হচ্ছে ভুল প্রমাণকারী। তার মানে হচ্ছে জৈব যৌগ যে পরীক্ষাগারে তৈরি করা সম্ভব নয়, এটা আছে অসম্ভব বিষয়, এটা বলেছেন বার্জিলিয়াস, ভুল প্রমাণ করছেন ভোলার। ভোলার বলছে যে অ্যামোনিয়াম সায়ানেট থেকে প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট হবে এবং সেখান থেকে ইউরিয়া হবে। পৃথিবীর সর্বপ্রথম আবিষ্কৃত যৌগের নাম হচ্ছে ইউরিয়া। তাহলে তুমি চিন্তা করে দেখো যে ইউরিয়া যদি আবিষ্কৃত না হতো, তাহলে পৃথিবীর সবচেয়ে মজার যে বিষয়টা, তোমাদের আছে অর্গানিক আর পড়া লাগতো না, তোমাদের আমাদের মতো কাপড় চোপড় পরা লাগতো না, এই যে লাইটিং বোর্ড রুম এত সুন্দর আর হতো না। কারণ পৃথিবীর অধিকাংশ জৈব হচ্ছে জৈব যৌগ, প্রায় হচ্ছে জৈব যৌগের সংখ্যা 80 লক্ষাধিক জৈব যৌগ আছে, আর অজৈব যৌগের সংখ্যা মাত্র 1 লক্ষের মতো, ঠিক আছে? এই জৈব যৌগের যে বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা একটা কবিতার মাধ্যমে শিখবো। সেই কবিতার নাম হচ্ছে সেদিন তাল গাছ, তাই না? আচ্ছা, আমরা ছোটবেলা কবিতা তোমাদেরকে বলছিলাম যে কবিতার নাম হচ্ছে সেদিন তাল গাছ, ঠিক আছে? তো আমরা কবিতাটা সবাই একটু দেখি। আচ্ছা, তো বিশাল রাজ্যের বন্ধনে সমযোজী, নিজ নিজ দ্রাবকে দ্রবণীয়, দহনে নেই অবশেষ, অপরিবাহী হলো মন্থর বেশ, ঠিক আছে? তাহলে বিষয়টা আমি কি বলছি দেখো, যে বিশাল রাজ্যের বন্ধনের সমযোজী, তাহলে জৈব যৌগের রাজ্যটা হচ্ছে বিশাল, মানে পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা অসংখ্য অনেক বেশি, অনেক। এবং বন্ধন হচ্ছে সমযোজী, যেহেতু কার্বন অধাতু প্লাস হাইড্রোজেন অধাতু, তার মানে হচ্ছে জৈব যৌগ হচ্ছে সমযোজী বন্ধন, তার মানে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, তাই না? এবং নিজ নিজ দ্রাবকে দ্রবণে, পৃথিবীতে একটা বিশাল কথা আছে, লাইক ডিজলভস লাইক, যেমন পদার্থ তেমন পদার্থে দ্রবীত হয়। এই জন্য ফ্রেন্ডশিপ, যেমন মানুষ তেমনের সাথে ফ্রেন্ডশিপ খুব ভালো হয়। যেমন ধরো হচ্ছে কেউ বিড়ি খায়, তার মানে হচ্ছে বিড়িওয়ালার সাথে তার সম্পর্ক খুব বেশি হয়। সে হচ্ছে নামাজ পড়ে, তাহলে নামাজওয়ালার সাথে তার ফ্রেন্ডশিপ খুব ভালো হয়, কারণ একসাথে নামাজ পড়তে যায়, তাই না? সো এই যে ব্যাপারটা, সেটি হচ্ছে বিশাল রাজ্যের বন্ধনের সমযোজী, নিজ নিজ দ্রাবকে দ্রবণীয়। এখন যেমন তোমার যদি প্রশ্ন করে যে সালফার কোন দ্রবণে দ্রবণীয়, সালফার হচ্ছে অজৈব যৌগ, তার মানে সালফার তার সমধর্মী যে পদার্থ সেগুলো, যেমন সেটা হচ্ছে তারপিন তেল, তারপর হচ্ছে কার্বন ডাই সালফাইড, যেহেতু হচ্ছে কার্বন ডাই সালফাইডে দ্রবণীয়, তার মানে এখানে হচ্ছে তোমার হচ্ছে সালফার দ্রবণীয় হচ্ছে কার্বন ডাই সালফাইড দ্রবণীয়, তাই মানে হচ্ছে কার্বন ডাই সালফাইড হচ্ছে এখানে বিষয়। সো আচ্ছা, দহনে নেই অবশেষ, ঠিক আছে? জৈব যৌগ পোড়াইলে আর কিছু থাকে না। জৈব যৌগ সাধারণত মনে রাখবা যে জৈব যৌগ মানিতে হচ্ছে ছাই, তাই না? কার্বন থেকে, কার্বন হচ্ছে সেখান থেকে, পোড়ালে সেটা আর কিছু থাকবে না। আচ্ছা, এবং যেহেতু সমযোজী যৌগ সেজন্য হচ্ছে সে বিদ্যুৎ অপরিবাহী, তাই না? আচ্ছা, বিদ্যুৎ অপরিবাহী। এবং মন্থর বেশ, যেহেতু সমযোজী বন্ধন আর সমযোজী বিক্রিয়াটা, এই জন্য বিক্রিয়ার গতিটা অত্যন্ত স্লো হবে। সো তার মানে আমরা বলছি যে জৈব যৌগের সংখ্যা অত্যন্ত বেশি, বন্ধন হচ্ছে সমযোজী, নিজ নিজ দ্রাবকে দ্রবণীয়, এবং দহনে নেই অবশেষ, দহন করলে কিছু থাকে না, এবং অপরিবাহী হলো মন্থর বেশ, বিদ্যুৎ অপরিবাহী, এবং বিক্রিয়ার গতিটা অত্যন্ত স্লো। সো একটু দেখো
যে এই যে ব্যাপারটা আমরা তোমাদেরকে বলছি যে আমি একবার বিভিন্ন জায়গায় ক্লাস নিতে যাই, সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। একবার উত্তরবঙ্গে ক্লাস নিতে যাই, ক্লাসে বলছিলাম বলো তো জৈব যৌগ কাকে বলে। এক স্টুডেন্ট বলতেছে ভাইয়া কার্বনের যৌগ সমূহকে জৈব যৌগ বলে। আমি তাকে বললাম যে তাহলে কার্বন ডাইঅক্সাইড কি। আরেকজন বলতেছে ভাই আমি পারবো, কার্বনের যৌগ সমূহকে জৈব যৌগ বলে ব্যতিক্রম কার্বন ডাইঅক্সাইড। তাহলে জীবনে আমি সংজ্ঞার ব্যতিক্রম শুনেছিলাম, মানে নিয়মের ব্যতিক্রম জানতাম, সংজ্ঞারও যে ব্যতিক্রম হয় লাইফে উত্তরবঙ্গে আমি প্রথম শুনেছিলাম। যদিও উত্তরবঙ্গ মানুষ আমাকে খুব বেশি ভালোবাসে, উত্তরবঙ্গে আমার ক্লাস সবচেয়ে বেশি আমি নিয়েছি, আমার লাইফের ম্যাক্সিমাম সময় উত্তরবঙ্গের সময়টা কাটিয়েছি। সো আমরা এই জায়গাটাতে একটু দেখি, সেটা হচ্ছে যে জৈব যৌগের মানে বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। এখন তোমাদের একটা জিনিস বলি যে জৈব যৌগ কাকে বলে। তারা কার্বন এবং হাইড্রোজেনকে বলা হয় হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন এবং তার জাত বা বংশধরকে আমরা জৈব যৌগ বলি। ঠিক আছে, দেখো কার্বন হাইড্রোজেন, এখন হচ্ছে এই জাতটা কি জিনিস, জাতটা হচ্ছে এরকম হতে পারে নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস এবং সালফার। হ্যাঁ, সেটা হচ্ছে হ্যালোজেন। ঠিক আছে, আচ্ছা এখানে নফস, নাইট্রোজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন হাইড্রোজেনের সাথে নফস থাকতে পারে। ঠিক আছে, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। ঠিক আছে, অনেকেই বলে যে হচ্ছে তোমার হচ্ছে হালুয়া। ঠিক আছে, হালুয়া নাও। ঠিক আছে, হালুয়া, চপস নাও, এরকম করে মনে রাখে অনেকে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। হালুয়া মানে বলতেছে হ্যালোজেন, চপস মানে ACHOPS, এবং নাও মানে নাইট্রোজেন। অনেক সময় পরীক্ষা আসে যে জৈব যৌগ তৈরিতে কি লাগে, অনেক সময় এখানে এই জায়গাটাতে ক্ষুদ্র জিনিস, মুখস্থের মতো জিনিস, কিন্তু ভর্তি পরীক্ষা একটা কোশ্চেন আসে, এখানে আসলে ক্রিয়েটিভিটির তেমন কিছু নাই। সো দেখো, এখন আমরা বলবো যে হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, ফসফরাস, সালফার। এখন এই যে জৈব যৌগ, এই জৈব যৌগের ক্ষেত্রে পরীক্ষায় আবার দেখবা যে হাইড্রোজেন ছাড়াও জৈব যৌগ হতে পারে। ঠিক আছে, তার মানে হাইড্রোজেন ছাড়াও জৈব যৌগ হতে পারে। এখন দেখো এই যে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ পরীক্ষায় কিন্তু প্রায়ই আসে। হ্যাঁ, হাইড্রোজেন বিহীন জৈব যৌগ যেমন কার্বন NO2। ঠিক আছে, তারপর হচ্ছে ফরজিন গ্যাস। ওকে, কিছু কিছু সিএফসি আছে, কিছু কিছু সিএফসি। হ্যাঁ, তো সেগুলোতে মানে হচ্ছে কি নাই, তোমার হচ্ছে নাই হলো হাইড্রোজেন। আবার কার্বন হাইড্রোজেন আছে, তবুও হচ্ছে জৈব যৌগ না। ঠিক আছে, তার মানে দেখো যা কিছু ব্যতিক্রম তাই পরীক্ষায় আসে। কেন আসে? কার্বন হাইড্রোজেন আছে তবুও জৈব যৌগ না, যেমন অ্যামোনিয়াম সায়ানাইড। ঠিক আছে, কার্বন এবং হাইড্রোজেন আছে তবুও জৈব যৌগ না। এবং কার্বনিক অ্যাসিড, কার্বন এবং হাইড্রোজেন আছে তবুও জৈব যৌগ না, যা কিছু ব্যতিক্রম তাই পরীক্ষায় আসে। কেন আসে? কারণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ পরীক্ষায় আসে। তার মানে জৈব যৌগ আমরা কিভাবে শিখবো সেটি হচ্ছে যে প্রথমে লিখলাম জৈব যৌগ কাকে বলে, তারপরে হচ্ছে সংজ্ঞা, এবং তারপরে হচ্ছে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। এখন ভর্তি পরীক্ষায় দেখবা কিছু 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 ক্ষেত্রে একটু একটু খেয়াল করে দেখবা যে তোমার জৈব যৌগের শ্রেণী বিন্যাসের মধ্যে, মানে জৈব যৌগ অর্গানিক কম্পাউন্ডগুলোর মধ্যে সুষম জৈব যৌগ, বিষম জৈব যৌগ আছে। এই যে বিষম শব্দটাকে বলা হয় হচ্ছে হ্যাটেরো। কি বলা হয়? বিষম মানে কি বলো? হ্যাটেরো। হ্যাটেরো মানে হচ্ছে বিষম। এখন দেখবা কার্বন এবং হাইড্রোজেনের সাথে যদি সান থাকে, সান, সান মানে হচ্ছে পুত্র, অর্থাৎ হচ্ছে কার্বন হাইড্রোজেনের সাথে তাকে আমরা বিষম চাক্রিক যৌগ বলবো। এলিফিটিকও হতে পারে, অ্যারোমেটিকও হতে পারে। সো এলিফিটিক এবং অ্যারোমেটিক হতে পারে, সেগুলো আমরা পরে নিয়ম জানবো। যেমন হচ্ছে ইথিলিন অক্সাইড, এটা হচ্ছে ইথিলিন অক্সাইড, হ্যাটেরো এলিফিটিক যৌগ। ঠিক আছে, ইথিলিন অক্সাইড, এটাকে আবার সিম্পল যৌগ এরকম ভাবেই লেখা হয়। ঠিক আছে, সরি, এরকম ভাবেও লেখা হয় ইথিলিন অক্সাইড। ওকে, এখন তোমার হচ্ছে এই যে সালফার যদি থাকে তার মানে তার নাম হচ্ছে থায়োফিন, তোমরা পরে আসছো থায়োফিন। ওকে, অক্সিজেন যদি থাকে তার নাম হচ্ছে কি বলো? ফিউরান। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে কোনটা সুষম চাক্রিক, কোনটা বিষম চাক্রিক। বিষম বিষম বা হ্যাটেরো চাক্রিক যৌগ। ঠিক আছে, বিষম বা হ্যাটেরো চাক্রিক যৌগ, যেগুলো এক্সাম্পল গুলো পরীক্ষায় আসে। এবং নাইট্রোজেন হলে দুইটা আসে, দেখো একটা হচ্ছে তোমরা পড়ে আসছো পিরিডিন, তাই না? আর একটা হচ্ছে পাইরল। ওকে, পিরিডিন এবং পাইরল, দেখো এই যে পিরিডিন এবং পাইরল। তার মানে হচ্ছে যা কিছু ইম্পর্টেন্ট আমি লিখে দিচ্ছি, আমার খাতার বাইরে কিছু পড়ার দরকার নেই, একটা জিনিস পড়তে হবে, সেটা এক্স কোশ্চেন্স। আজকে কিন্তু তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিছি যে আমি যা পড়াবো এর বাইরে যদি কোশ্চেন আসে সেটা তুমি না কেউ পারবে না বাংলাদেশের। সো এটাই চ্যালেঞ্জ যে হচ্ছে তুমি পারবা ক্লাসে।
কনফিডেন্স বিল্ড আপ করো। আচ্ছা, যারা যারা শেয়ার করছো তাদেরকে বলি, যারা যারা শেয়ার করো না তারা ক্লাস থেকে চলে যাও, দরকার নাই। তুমি যদি তোমার মানে আমাকে অন করতে না পারো, ক্লাসকে ভালোবাসতে না পারো, তাহলে তোমার দ্বারা আউটপুট আসা কোনোদিনই সম্ভব না। সো একটু একটু তোমরা হচ্ছে সেই জিনিসটা রাখতে হবে মাথায়। সো আমরা ক্লাসে যারা, আরেকটা জিনিস, কিছু কিছু আছে উড়নচণ্ডী, ক্লাসে শুরুতে আসে পরে চলে যায়, ওই ধরনের স্টুডেন্টকে আমি বলি ছাত্র না ছত্রাক, তারাও ক্লাসে দরকার নেই, তোমরা চলে যাও, কোনো নো নিড। একজন থাকলে আমি তাকে তার জন্য ক্লাস নেবো, আমার দরকার একজন, ওই যে আমার শেষ পর্যন্ত ক্লাস করবে। ওকে, এরপরে আসো কিছু জিনিস আছে প্রাসঙ্গিক বিষয়, যে হচ্ছে তোমাদের বন্ধন দৈর্ঘ্য। বন্ধন দৈর্ঘ্য দেখবা, আমরা জানি অ্যালকেন কার্বন কার্বন হচ্ছে একক বন্ধন। আচ্ছা, এটা হচ্ছে কার্বন কার্বন হলো দ্বিবন্ধন, আর হচ্ছে অ্যালকাইন হচ্ছে কার্বন কার্বন বলে ত্রিবন্ধন। তুমি দেখবা যে যতই বন্ধন সংখ্যা বেড়ে যায় বন্ধন দৈর্ঘ্য কমে যায়। তার মানে হচ্ছে বন্ধন দৈর্ঘ্য ইজ হচ্ছে বন্ধন সংখ্যার হচ্ছে বিপরীত। দিস ইজ হুসাইনস ল। ওকে, দিস ইজ হুসাইনস ল, অ্যাডমিশন টেস্ট। ওকে, দেখো অ্যালকেন কার্বন কার্বন 0.154, কার্বন হাইড্রোজেন 0.110, এবং দেখো অ্যালকিন কার্বন কার্বন হচ্ছে 0.134, এবং কার্বন হাইড্রোজেন হচ্ছে 0.109, এবং দেখো অ্যালকাইন হচ্ছে 0.120, এবং কার্বন হচ্ছে 0.106। এখন প্রশ্ন হচ্ছে যে যা কিছু ব্যতিক্রম তাই পরীক্ষায় আসে, যখন যখন হচ্ছে বেনজিন, বেনজিনে দ্বিবন্ধন আছে তাই না, দ্বিবন্ধন থাকলে তাহলে আমাদের হওয়ার কথা ছিল কত, 0.134, তাই না, 0.134, কিন্তু দ্বিবন্ধন হচ্ছে এটা হলো 0.139 ন্যানোমিটার। এটা কারণ আছে, কারণ আমাদের জানা দরকার নাই, পরীক্ষা আসবে বেনজিনে কার্বন কার্বনের বন্ধন দৈর্ঘ্য কত। সো তুমি এখন আনসার করতে পারবা, দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রাথমিক যেভাবে জৈব যৌগ সম্বন্ধে আমাদের যা কিছু জানার দরকার ছিল আমাদের জানা শেষ। সো এখন আমরা প্রুভ করব, আমরা বলছি ক্লাসের পড়াটা ক্লাসে শেষ করব, তাই না। সো আমরা এখন প্রুভ করব, আমরা এখন দেখব যে আমরা পারি কিনা এই প্রশ্নগুলো। ওকে, প্রথম প্রশ্ন, সর্বপ্রথম পরীক্ষাগারে প্রস্তুতকৃত রাসায়নিক পদার্থের নাম কি। তার মানে হচ্ছে সর্বপ্রথম পরীক্ষাগারে জৈব রাসায়নিক পদার্থের নাম আমরা সকলেই জানি, বলো নাম কি হবে। তার নাম হচ্ছে কি, ম্যাক্সিমাম দ্রুত আনসার করতে হবে, স্পিড বাড়াইতে হবে। স্পিড যাদের কম তারা লাইফবয় হ্যান্ড ওয়াশ ব্যবহার করবো, আমি বলছি তোমার থেকে হইতে হবে লাইফবয় হ্যান্ড ওয়াশ, 10 সেকেন্ডে সমাধান করতে হবে, বলো। আচ্ছা, সামিয়া বলছে শেয়ার করছো, এবং ম্যাক্সিমামই হচ্ছে লিখো নাই। জি ভাই, শহীদুল বলছে শেয়ার করেছো, থ্যাংক ইউ। শোনো, শেয়ার শেয়ার করার একটাই কারণ, আমি জোর করে ধরে ধরে তোমাদেরকে পড়াতে চাই, কারণ তোমার শেয়ারে থাকলে জিনিসটা তুমি পড়তে পারবা এবং তোমাদের বন্ধুদের পড়ার সুযোগ করে দিবা। আচ্ছা, ভেরি গুড। সেম, সি মানে কারেক্ট, কোনো কিছু না পড়লে আনসার সিধা গাবা। ওকে, সি মানে কারেক্ট। ওকে, এরপরে আসি আমরা, নিচের কোনটি হেটারোসাইক্লিক যৌগ। হেটারোসাইক্লিক মানে হচ্ছে, আমি তোমাদেরকে বলছিলাম যে কার্বন হাইড্রোজেনের সাথে আমরা কি থাকবে বলো, সান। সান মানে হচ্ছে সালফার অক্সিজেন আর কি বলো, নাইট্রোজেন থাকবে। তার মানে হচ্ছে হেটারোসাইক্লিক। দেখো বেনজিন নাই, কার্বন এবং হাইড্রোজেন আছে, পিরিডিন এখানে অক্সিজেন আছে, তার মানে এটা হেটারোসাইক্লিক। টরি কার্বন আছে এবং ফেনল কার্বন হাইড্রোজেন আছে, কিন্তু সেটা চক্রের বাইরে আছে, ওইস ওইস আছে, সেটা হচ্ছে চক্রের বাইরে। ওকে, এরপরে হচ্ছে তোমাদের আছে কোনটি দ্রাবকে সালফার দ্রবণীয়। দেখো এগ্রিকালচারে কোশ্চেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোন দ্রাবকে সালফার দ্রবণীয়, তোমাদেরকে বলছিলাম যে কোন দ্রাবকে সালফার দ্রবণীয়, আমরা হচ্ছে কিভাবে এগুলো পড়বো। ওকে, আচ্ছা, সালফার দ্রবণীয় হলো বেনজিন, কার্বন ডাই সালফাইড আর তারপিন তেল, তিনটা জিনিস। তাহলে হচ্ছে এক নাম্বার হলো বেনজিনে দ্রবণীয়, ঠিক আছে, দুই নাম্বার হচ্ছে কার্বন ডাই সালফাইড, আর তিন নাম্বার হচ্ছে তারপিন তেল, ঠিক আছে, কার্বন ডাই সালফাইড তারপিন তেল। ওকে, তার মানে এখানে আছে কার্বন ডাই সালফাইড আছে, আনসার হবে হচ্ছে ডি। ওকে, সো আনসার তোমরা আমার আগে আনসার বলে দিবা, আমি তোমাদের আনসার দেখি তোমরা কে কে কি আনসার করতেছো, ঠিক আছে। আচ্ছা, নাসরিন আক্তার, নাসরিন আমার আগে স্টুডেন্ট ছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানে পরিসংখ্যান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। তোমরা কখনো জাবিতে পরীক্ষা দিতে গেলে বা কখনো দেখবা নাসরিন আপা আমার কথা বলবা। ওকে, আচ্ছা, এই যে দেখো বেনজিনে কত কত জায়গায় আসছে, বেনজিনে কার্বন কার্বন বন্ধনের দৈর্ঘ্য কত। আচ্ছা, এখন বলো যে আমরা যদি নিয়ম জানি তাহলে কি এটা পারতাম, এই যে ব্যতিক্রম যে ইনফরমেশন গুলো সেগুলোই ভর্তি পরীক্ষায় আসে, ঠিক আছে, ব্যতিক্রম ইনফরমেশন গুলোই আমাদের কাছে ভর্তি পরীক্ষায় আসে। সো আনসার বলো দেখি এটা কি হবে। আচ্ছা, আনসার বলো, এবং তোমাদেরকে সবার আগে বলছি যে স্পিড বাড়াইতে হবে, স্পিড যাদের কম তারা হচ্ছে ক্লাসে মানে আউট হয়ে যাবে, পারবা না। সো আমরা কি বলছি তাহলে 0.139, এবং প্রচলিত চেয়ে সেটা একটু বাড়বে। ওকে, একটু বাড়বে। ওকে, এরপরে আমরা প্রথম টপিক শেষ করে ফেললাম, এবার আসি হচ্ছে বন্ধন বিভাজন ও বিকারক, ঠিক আছে। বন্ধন বিভাজন মানে হচ্ছে আমরা
বন্ধন ভাঙে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, বন্ধন ভেঙে ফেলবো। আমরা তো অনেক বন্ধুরা একসাথে যুক্ত হয়েছি। তোমরা একটু বলবা যে আমরা হচ্ছে কে কোথা থেকে আসি। তার মানে হচ্ছে আমি কিন্তু এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, অনেকের সাথে দেখা হয়েছে, এবং এখানে যা ক্লাস করলে এ ইউনিটটা কমপ্লিট হয়ে যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট মাস্ট কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমরা একটু ওকে। আচ্ছা, ক্লাস করতে করতেই দেখো। আচ্ছা ভাই, আপনার ক্লাস করে আমি হচ্ছে জাহাঙ্গীরনগর ডিতে চান্স পেয়েছি, কনগ্রাচুলেশন। হ্যাঁ, আচ্ছা, যারা ফেল করছো তাদেরকেও কনগ্রাচুলেশন, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা লটারি। এই লটারির মধ্যে চান্স পাওয়াটা খুব টাফ, অনেক ভাগ্যের বিষয়, ঠিক আছে? বাংলাদেশের সবচেয়ে কম্পিটিটিভ জায়গা, এবং অনেকগুলো শিফটে পরীক্ষা হয় এখানে। ভাগ্যের বিষয়টা অবশ্যই, ভাগ্য সব জায়গায় আছে, তো জাহাঙ্গীরনগরের জন্য ভাগ্য একটু বেশি লাগে, ঠিক আছে? আচ্ছা, বন্ধন বিভাজন। বন্ধন হচ্ছে বন্ধন মানে হচ্ছে ধরো ভাগাভাগি হওয়া, ডিভোর্স হওয়া। আসলে বর্তমান পৃথিবীতে বন্ধন বিভাজনগুলো ডে বাই ডে বেড়ে চলছে। যেমন আমাদের সবাইকে বলে যে ইসলামপন্থী দলগুলোকে ভোট দিতে হবে, ইসলামপন্থী দিকে যেতে হবে। আমি মানলাম তারা দুর্নীতি সবকিছু কম করবে, এটা আসলে মানে আনবিলিভেবল, এটা কথা সত্য, যে আনবিলিভেবল সত্য যে তারা হচ্ছে আনডাউটলি তারা হচ্ছে অন্যের চেয়ে দুর্নীতি কম করবে। কিন্তু বিষয় হচ্ছে যে তারা তো এক পাল্লায় থাকতে পারে না। তারা হচ্ছে সকালে একসাথেও থাকে, বিকালে আলাদা হয়ে যায়। সো তাদেরকে যদি একসাথে হয়ে যায় তাহলেই হচ্ছে মানুষ তাদেরকে আরো বেশি সমর্থন দিবে, তাই না? এই জন্য বন্ধন বিভাজন শব্দটা, বিভাজন শব্দটা হচ্ছে দুই প্রকার আসলে হচ্ছে। একটা হলো সুষম বিভাজন, আর একটা হচ্ছে কি বলো, বিষম বিভাজন। বিষম বিভাজন, সুষম বিভাজন হচ্ছে, আমি এইভাবে বলি যে বিভাজন মানে হচ্ছে ডিভোর্স দেওয়া। কি ডিভোর্স? ডিভোর্স হচ্ছে দুইভাবে হয়, গ্রামে গঞ্জে আর শহরে ডিভোর্স। শহর অঞ্চলে যে ডিভোর্স আছে, শহর অঞ্চলে যে ডিভোর্স আছে এটাকে আমরা বলি সুষম ডিভোর্স। যেমন হচ্ছে ধরো তাহসান আর মিথিলা একসাথে ইলেকট্রন শেয়ার করতেছিল, তাই না? তাহসান মিথিলা। এখন তাহসান মিথিলাকে বলল যে আমরা আগামীকাল থেকে আলাদা থাকতে চাই। তারা নিজেদের আলোচনার মাধ্যমে মিথিলা তাহসানকে বলছিল যে আলাদা থাকতে চাই, তারা আলাদা হয়ে গেল। তার মানে সুষম বিভাজন হচ্ছে, তারা আগে ছিল হলো যুক্ত, হয়ে গেল মুক্ত। তার মানে সুষমভাবে, সুষম শব্দের অর্থ হচ্ছে হোমোলাইটিক, ঠিক আছে? হোমো মানে কি বলো, সুষম। তাহলে হোমোলাইটিক বিভাজনের ফলে আমরা দেখলাম যে তারা সুন্দরভাবে আলাদা হয়ে গেল। এটার নাম হচ্ছে ফ্রি রেডিকেল। কি তৈরি হয় বলো? ফ্রি রেডিকেল। কিছু কিছু ইংলিশ টার্ম আমি বলি, তোমরা অবশ্যই পড়বা, কারণ পরীক্ষার হলে ইংলিশ টার্মগুলো পরীক্ষার হলে আসে। তার মানে হচ্ছে সুষম বিভাজনের ফলে ফ্রি রেডিকেল তৈরি হয়ে গেল, মানে তাসান মিথিলা একসাথে যুক্ত ছিল, তারা এখন মুক্ত হয়ে গেল। তার এই যে ফ্রি রেডিকেল, এই ফ্রি রেডিকেলের তিনটা বৈশিষ্ট্য আছে। এখন তোমাদের একটু চিন্তা করো যে ডিভোর্স হয়ে গেলে কি কি ব্যাপার ঘটায়। ডিভোর্স হয়ে গেলে, ডিভোর্স সাধারণত ইয়াং বয়সে হয়। কি বয়সে হয়? ইয়াং বয়সে হয়। বুড়ো বয়সে ডিভোর্স হওয়ার কোনো কারণ নাই, আছে? বুড়ো বয়সে ডিভোর্স হওয়ার কোনো কারণ আছে? না, বুড়ো বয়সে ডিভোর্স হওয়ার কোনো কারণ নাই। কারণ বুড়ো বয়সে জীবনে তেজস্ক্রিয়তা থাকে না, ফলে আর ডিভোর্স হয় না, ঠিক আছে? ডিভোর্স হয় হচ্ছে ইয়াং বয়সে। কেন ডিভোর্স হয়? আর কারণ হচ্ছে তারা নতুন বন্ধন ভেঙে পুরাতন বন্ধন গঠন করার জন্য ডিভোর্স হয়। তাহলে তারা আগে ছিল যুক্ত, হয়ে গেল মুক্ত, মুক্ত মানে ফ্রি। এরা হচ্ছে তিনটা বৈশিষ্ট্য গেইন করে। এক নাম্বার, ডিভোর্সের ব্যাপারটা হচ্ছে অস্থায়ী, কারণ সারা জীবন তারা এভাবে হচ্ছে থাকবে না। সারা জীবন তারা কি বলো, এভাবে থাকবে না। নাম্বার টু হচ্ছে এতে কোনো চার্জ থাকে না। ডিভোর্স হওয়ার ফলে আসলে সম্মান কমে যায়। যারা ডিভোর্সি তারা বলবে যে কোনো না কোনোভাবে তার সমস্যা আছেই। এটা হচ্ছে চার্জ থাকে না বা সম্মান থাকে না। তিন নাম্বার হচ্ছে তাদের স্থায়িত্বের ক্রম। স্থায়িত্ব দেখবা, ধরো একজন মানুষ একটা বিয়ে করছে, আরেকজন মানুষ তিনটা বিয়ে করছে, তাহলে কোনটা বেশি হচ্ছে দেখবা যে তিনটা বেশি করছে তার স্থায়িত্ব বেশি। কারণ একটা বউ চলে গেলে তার কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর একটা বউ আসবে। তো অ্যালকাইল হ্যালাইড, ওকে। তার মানে হচ্ছে একটা বউ চলে গেলে আর দুটো থাকবে, দুটো চলে গেলে আর একটা থাকবে, আর দুটো চলে গেলে, দুটোর মধ্যে একটা চলে গেলে একটা থাকবে। যে বিয়েই করছে একটা, একটা চলে গেলে তো একটাই থাকবে, তাই না? জিরো হয়ে যাবে। সো এই জন্য এই কথায় আবার ছেলেরা অনুপ্রাণিত হয়ে একাধিক বিয়ের প্রক্রিয়া চালায়ও না, কারণ জীবনে আসলে একাধিক
ব্যাপারটাই হচ্ছে তুমি যাই হোক আগে চান্স। আচ্ছা ওকে। আচ্ছা এখন দেখো ফ্রি রেডিকেল ফলে মুক্ত মূলক তৈরি হয়, বা ফ্রি রেডিকেলের ফলে এরকম হয়। তাহলে ফ্রি রেডিকেলের স্থায়িত্ব ক্রম আসলে 321 বলবা। স্থায়িত্ব বলতেই 321। এবং সবসময় একটা মজার নিয়ম শিখাই দেই, স্থায়িত্ব 321, ঠিক আছে, কিন্তু সক্রিয়তা তার উল্টা, সক্রিয়তা স্থায়িত্বের বিপরীত। তাহলে সবসময় দুইটা পড়বা না, একটা পড়বা আর একটা তার বিপরীত চিন্তা করতে হবে। একটা পড়বা আর একটা তার কি করতে হবে, বিপরীত চিন্তা করতে হবে। এখন দেখো তো, একটু চিন্তা করে দেখো যে এই যে বলছে বন্ধনের হোমোলাইটিক বিভাজনে কি তৈরি হয়। দেখো চিটাগং ইউনিভার্সিটিতে 23-24 সালে আসছে। তাহলে এখন তোমরা আনসার করো তো দেখি, বন্ধনের হোমোলাইটিক বিভাজন মানে সুষম বিভাজনের ফলে কি তৈরি হয়। দেখো এই জন্য তোমাদেরকে আমি ইংলিশ টার্মগুলো পড়তে বলছি, ঠিক আছে, ইংলিশ টার্মগুলো তোমাদেরকে আমি পড়তে বলেছি, ঠিক আছে। ইংলিশ টার্ম হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ইংলিশ টার্ম, ওকে। ইংলিশ টার্মগুলো তোমাদের জানতে হবে। আনসার করো সবাই, আমি দেখতেছি কে কে আনসার করতেছো। ক্লাসে প্রচুর কমেন্ট করতে হবে। আমার ক্লাসে আমাদের মস্তিষ্কে নিউরনগুলো সবসময় ঘুমাইতে চায়। আমরা ক্লাসে যত কথা বলবো তত রেসপন্স করব, তাহলে মস্তিষ্কের নিউরনগুলো জেগে উঠবে, ঠিক আছে। দেখো আমি বলছি একেবারে আজকের ক্লাস 3টা ক্লাস করবা, অর্গানিক শেষ, ক্লাসের পর ক্লাসই শেষ। সামিয়া শেখ, আচ্ছা বলছো এ, এবং হচ্ছে দেখো আমার কাছে কিছু কিছু বাচ্চারা আছেন হাইড্রোজেন বাচ্চা, তারা চমৎকার কথা বলে, যেমন হচ্ছে সোহেল রানা 5A বলছে। আচ্ছা মোহাম্মদ রবিউল, সোহেল রানা কি, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এখন দেখো ফ্রি রেডিক্যাল হচ্ছে আমরা একটু আগে বলছি। তার মানে এবার সুষম বিভাজন হলো আমার সব শেষ। এবার আসি আমরা বিষম বিভাজন। বিষম বিভাজনটা কি জিনিস, বিষম বিভাজনের ফলে, বিষমে বিভাজনের ফলে কি হয়। এই যে আমি এরকম ভাবে বলি, ধরো জমির শেখ সারাদিন মাঠে কাজ করে সন্ধ্যায় বাসায় এসে দেখে যে জমিলা বিবি তার জন্য রান্না করে নাই, তাহলে দেখবা যে মেজাজ অত্যন্ত হট, রাগে উত্তেজিত হয়ে জমির শেখ জমিলাকে বলছে, আজ থেকে আমার বাড়িতে তুমি 1 2 3। 1 2 3 মানে কি, 1 2 3 মানে হচ্ছে 1 তালাক 2 তালাক 3 তালাক। তার মানে হচ্ছে 1 তালাক 2 তালাক 3 তালাক দেওয়া শেষ। তোমার হচ্ছে ওই জমির শেখ ওই বাড়িতে যখন জমিলাকে তালাক দিবে, জমিলা ওই বাড়ি থেকে চলে যাবে। জমিলা হচ্ছে অনেক কষ্ট পাবে, কষ্ট পাওয়ার পরে বলবে যাওয়ার সময় আমি তোমাকে ঋণাত্মক চার্জ দিয়ে গেলাম। তার মানে দেখো, এই যে দেখো জমির শেখ আর জমিলা একসাথে ইলেকট্রন শেয়ার করতেছিল। একদিন রাগে উত্তেজিত হয়ে জমির শেখ যখন জমিলাকে বলল 1 2 3, তখন সে জমির শেখের বাড়িতে সব রেখে গেল, এই জন্য জমির শেখ মাইনাস, এবং জমিলা চলে গেল এই জন্য সে প্লাস। রসায়ন বিজ্ঞানে বিষম বিভাজনের ফলে প্লাস আর মাইনাসে তৈরি হয়। বিষম মানে কি, প্লাস আর মাইনাস। তাহলে প্লাস, আমরা প্লাস পড়ব, প্লাস মানে হচ্ছে কার্বনিয়াম, মাইনাস মানে হচ্ছে কার্বানায়ন। কার্বনিয়াম আর কার্বো ক্যাটায়ন দুটো একই জিনিস, ক্যাটায়ন মানে তো প্লাস তাই না, কার্বো ক্যাটায়ন, কার্বো ক্যাটায়ন, ওকে। তার মানে হচ্ছে আমরা এটা হলো কার্বানায়ন। কার্বানায়ন আমরা পড়বো না, সবসময় একটা পড়বো আর একটা তার বিপরীত চিন্তা করব, কারণ দুটোই পড়লে পরীক্ষার হলে কি লাগবে, প্যাস লাগবে, ওকে। তাহলে এই কার্বনিয়াম থেকে একটা জিনিসই আসে, এদের হলো স্থায়িত্ব ক্রম 321। দ্যাট মিনস হচ্ছে 321। বিশ্ববিদ্যালয়ে আমার রুম নাম্বার ছিল 321, সো দেখবা স্থায়িত্ব হচ্ছে 321, ওকে। আচ্ছা 321 হলো স্থায়িত্বের ক্রম, ওকে। আচ্ছা দেখো আমাদের সাথে কত ভাইরা আছে, জুবায়ের ভাই আছে, তারপরে হচ্ছে আবু বক্কর ভাই আছে, বিজয় ভাই আছে, তারা হচ্ছে ইউনিভার্সিটির সব, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে ভাইয়ারা তোমাদের সাথে কথা বলতেছে, ওকে। আচ্ছা তোমাদের মেন্টরশিপ হিসেবে আছে, ওকে। কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেকেন্ড জাহিদ, ওকে নিয়ে আমরা হচ্ছে তোমাদের মেন্টরশিপ করাবো একটু পরীক্ষার আগের দিন, যাতে তোমরা হচ্ছে ইনফরমেশনগুলো ভালোভাবে পাও। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে বন্ধন বিভাজন আমরা কিভাবে করলাম, ঠিক আছে। আচ্ছা এখন আহ, এই যে বন্ধন বিভাজনের ফলে আমরা হচ্ছে কি দেখতে পাই, হোমোলাইটিক বিভাজন। এবার একটা প্রশ্ন তোমাদেরকে আমি বলি, সেটি হচ্ছে যে বিকারক,
বা রিএজেন্ট, রিএজেন্ট বা বিকারক। দেখো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিকারকটা কি? বিকারক হচ্ছে মূলত দুই প্রকার। মূলত কয় প্রকার? দুই প্রকার, ইলেকট্রোফিলিক বা হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক। নিউক্লিওফিলিক বা ইলেকট্রন আকর্ষী, নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী বিকারক। নিউক্লিওফিলিক বা হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক। তাহলে ইলেকট্রোফিলিক কারা? মনে রাখবা, ইলেকট্রো মানে হচ্ছে ইলেকট্রন, ফিলিক মানে হচ্ছে অ্যাফিনিটি, অ্যাফিনিটি মানে এফেকশন, এফেকশন মানে লাভ, লাভ মানে হচ্ছে লাভারের কাছ থেকে লাভার আসে। তাহলে ইলেকট্রোফিলিক মানে হচ্ছে ইলেকট্রন লাভার, মানে যারা ইলেকট্রনকে পছন্দ করে। বলো তো ইলেকট্রনকে কারা পছন্দ করে? ইলেকট্রনকে কারা পছন্দ করবে? যাদের ইলেকট্রন নাই, তাই না? যেমন হচ্ছে এক নাম্বার হলো যাদের ইলেকট্রন সংখ্যা 8-এর চেয়ে কম আছে। যেমন হচ্ছে তোমরা যদি জিজ্ঞেস করো এই যে অ্যালুমিনিয়াম সাহেব, অ্যালুমিনিয়াম সাহেব আপনার তো হচ্ছে 3টা ইলেকট্রন আছে। তার মানে ইলেকট্রন, আমরা তোমাদের শুরুতে বলছি ইলেকট্রন মানে হচ্ছে মেয়েরা। তাহলে একজন পুরুষের 3টা ইলেকট্রন আছে, তার মানে সে বলতেছে যে ইসলামী শরীয়ত মোতাবেক আমার আরেকটা ইলেকট্রন পাওয়ার কি আছে? অধিকার আছে। ইলেকট্রন থাকার পরও ইলেকট্রনের প্রতি যার আসক্তি আছে তাকে আমরা রসায়ন বিজ্ঞানে বলি হচ্ছে লুইস। লুইস মানে হচ্ছে তোমরা জানো হচ্ছে খারাপ মানুষ। বিয়ে করা ভালো জানিস, কিন্তু বিয়ের পরও যদি বিয়ের প্রতি আসক্তি থাকে সেটা হচ্ছে লুইস। তার মানে হচ্ছে তাহলে এখানে 3টা বন্ধন আছে, 3টা বন্ধনে 6টা ইলেকট্রন আছে, তার মানে ইলেকট্রন সংখ্যা 8-এর চেয়ে কম আছে, এই জন্য সেটা হচ্ছে লুইস অ্যাসিড। এরকম ভাবে পরীক্ষা আসে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড, বোরন ট্রাইক্লোরাইড, যাদের ইলেকট্রন সংখ্যা 8-এর চেয়ে কম আছে। 2 নম্বর হচ্ছে যেহেতু ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, তার মানে তারা পজিটিভটাকে পছন্দ করে। যারা হচ্ছে প্লাস চার্জ, প্লাস চার্জযুক্ত, প্লাস চার্জযুক্ত কারা? যেমন সবসময় দেখবা তোমার হলো প্লাস কারা আছে? প্লাস হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, তাই না? হাইড্রো নাইট্রোসোনিয়াম আয়ন, হাইড্রোজোনিয়াম আয়ন, এরকম পজিটিভ চার্জযুক্ত যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি বলো? তোমার হচ্ছে ইলেকট্রোফিলিক, যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে। এক জোড়া ইলেকট্রন বেসিক্যালি যারা নিতে পারে তারা হচ্ছে ইলেকট্রোফিলিক পদার্থ। আমরা নিউক্লিওফিলিক পড়বো না, ইলেকট্রোফিলিক এর বিপরীত হচ্ছে নিউক্লিওফিলিক। একটা পড়বো আর একটা তার বিপরীত চিন্তা করব, ঠিক আছে? সো আমরা একটু দেখি, আমরা বলছি যে কোনটা ইলেকট্রোফাইল। দেখো আমরা এখানে যে এক্সাম্পলগুলো পড়াইছি এগুলোই ঘুরে ফিরে পরীক্ষায় আসে। এই জন্য তোমাদেরকে আমি বলি যে চ্যালেঞ্জ, ভর্তি পরীক্ষা দিবা আমার ক্লাস দেখবা, দেখবা হচ্ছে এর বাইরে আসে নাই। সো এখন দেখো আমরা সামনে একটু দেখাই যে বন্ধন বিভাজনের কোনটি ইলেকট্রোফাইল। বলো ইলেকট্রোফাইল কোনটা? যারা ইলেকট্রনকে পছন্দ করে। দেখো ইলেকট্রোফাইল কোনটা? যাদের ইলেকট্রন পছন্দ কারা করবে? যাদের ইলেকট্রন সংখ্যা কম আছে বা ইলেকট্রনের প্রতি যাদের আকর্ষণ আছে, ঠিক আছে? তাহলে আমরা বলো, আমরা আচ্ছা ওকে, আচ্ছা এটা হলো ডি, এটা হচ্ছে ডি। ওকে, ইলেকট্রোফাইল। এরপরে আসি আমরা সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন কোনটা। দেখো সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন আমি তোমাদেরকে বলেছি যে হচ্ছে 3 ডিগ্রি, এবং বলছি 2 ডিগ্রি, এবং বলছি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তার মানে এটাকে যদি আমরা এরকম ভাবে বলি 3CX, তার মানে হচ্ছে R2CH, তার মানে RCH2X, এরকম ভাবে হচ্ছে 321। ওকে, তার মানে আমরা যদি এটাকে অ্যালকাইল মূলক দেই তার মানে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে তোমার এই যে স্থায়ী কার্বোক্যাটায়ন হচ্ছে এটা, তোমার হচ্ছে CH3 এটা। ওকে, সেম প্রশ্ন কিন্তু ভর্তি পরীক্ষায় মানে বারবার আসছে, মানে বারবার আসছে, ঠিক আছে? সো বারবার কোশ্চেনগুলো একটু আমরা দেখে আসি যে আমরা বারবার কোনটা আসছে, বলছে কোনটা কেন্দ্রাকর্ষী বিকারক নয়, তার মানে ইলেকট্রন আকর্ষী। দেখো ওই কোশ্চেন এই কোশ্চেন কিন্তু সেম, জাস্ট অপশন টেস্ট, অপশনগুলো হচ্ছে চেঞ্জ করে আসছে। ভর্তি পরীক্ষায় কিভাবে অপশন দেখে উত্তর করতে পারবা এরকম কিছু ভিডিও আমার এডুকেশন নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে আছে। এই চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে আসবা, এডুকেশন নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল। ওকে, এখানে দেখো
কোনটি কেন্দ্রাকর্ষী বিকারক নয় বলছে। কেন্দ্রাকর্ষী বিকারক মানে হচ্ছে যাদের ইলেকট্রন আকর্ষী বিকারক। তাহলে ইলেকট্রন আকর্ষী বিকারক আমরা একটু আগে পড়ে আসছি হচ্ছে বাংলাদেশ। তার মানে আনসার হলো বাংলাদেশ। দ্রুত, হ্যাঁ, এই যে তোমরা পারতেছো, তোমাদের পাড়ায় আমাকে অনুপ্রাণিত করবে। ওকে, আচ্ছা, এরপরে তোমাদের, আচ্ছা, এখন এই যে কোশ্চেন দেখো, পিএসটিইউ 2017-18 সালে সেটা সেম কোশ্চেন কিন্তু আবার আসছে যে কোনটি সবচেয়ে স্থিতিশীল কার্বোক্যাটায়ন, তাই না? আমরা বলছিলাম সেটি হচ্ছে আনসার হবে এটা। এখন তোমাদের একটু লক্ষ্য করে দেখো তো যে এই যে প্রশ্ন, আচ্ছা, প্রায় কিন্তু পরীক্ষার হলে একটা কোশ্চেন আসে যে কোনটা অর্থ প্যারা নির্দেশক আর কোনটা হচ্ছে ম্যাটার নির্দেশক। অর্থ প্যারা নির্দেশক পরীক্ষায় অথবা আসতে পারে যে সক্রিয়কারী গ্রুপ, সক্রিয়কারী গ্রুপ, ঠিক আছে, সক্রিয়কারী গ্রুপ। তার মানে হচ্ছে আমাদের এটা বইতে বিশাল নিয়ম আছে, অসাধারণ কথা আছে, সেই কথার দিকে আমি যাব না। আমি আচ্ছা তোমাদের ইউনিভার্সিটির জন্য যতটুকু দরকার ঠিক সেই যতটুকু বলবো যে যাদের মাঝে, যাদের মাঝে একক বন্ধন বা সিগমা বন্ড আছে তাদেরকে, তাদের হচ্ছে কি বলো, অর্থ প্যারা নির্দেশক বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, যারা বেনজিন চক্রে ইলেকট্রন দান করে। তো কারা দান করে? দেখো, এক নম্বর হচ্ছে CH3, যারা হচ্ছে বেনজিন চক্রে ইলেকট্রন দান করে। তারপরে হচ্ছে OH, একক বন্ধন আছে। NH2, একক বন্ধন আছে। তার মানে হচ্ছে তোমার এরকম যত যৌগ আছে যাদের মধ্যে হ্যালোজেন, তোমার হ্যালোজেন কিন্তু আবার নিষ্ক্রিয়কারী গ্রুপ। এ দেখো পরীক্ষায় আসে এটাই, যে সে একক বন্ধন অর্থপ্যারা নির্দেশক কিন্তু নিষ্ক্রিয়কারী গ্রুপ। হ্যালোজেনের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার কারণে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। এই জগতে হাই সেই বেশি চায় যার আছে হাইড্রোজেন ভুরি ভুরি, রাজার হস্ত ধরে রানীর নাইট্রোজেন চুরি। কবিতাটা পড়েছো? কবিতাটা পড়ো নাই, কারণ কবিতাটা এখনো পাবলিশ হয় নাই। এই কবিতার লেখক আমি নিজে, এই কবিতা এখনো পাবলিশ হয়নি, ঠিক আছে? সো এখন তাহলে হচ্ছে মিথাইলমূলক OH, NH2, OH, এই ধরনের যাদের মাঝে একক বন্ধন আছে তারাই হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। এখন বলছে মেটা নির্দেশক। দেখো, এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, এটা অর্থপ্যারা নির্দেশক, এটা অর্থ, তার মানে হচ্ছে মেটা নির্দেশক, কারণ এখানে হচ্ছে দ্বিবন্ধন আছে। দেখো একটু একটু দেখো, এই যে দেখো, এই যে দেখো, তার মানে হচ্ছে এখানে দ্বিবন্ধন আছে। সো আমরা এক কথায় মানে খুব সিম্পলি মনে রাখবো, যাদের মাঝে একক বন্ধন আছে তারাই হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, যাদের মাঝে দ্বি বা ত্রিবন্ধন আছে তারা হচ্ছে ম্যাটা নির্দেশক। ম্যাটা নির্দেশক হচ্ছে নিষ্ক্রিয়কারী গ্রুপ। ওকে, সো এই পর্যন্ত আমরা যারা বুঝতে পারছি তারা একটু লিখবো যে আলহামদুলিল্লাহ, ডান লেখো সবাই। এ পর্যন্ত যারা বুঝতে পারছো সবাই আলহামদুলিল্লাহ ডান লেখো, ডান, সবাই ডান লেখো যে ওকে। সো একটু দেখি তোমাদের ডান, কে কে ডান আছো, কে কে জেগে আছো। সো একটা জিনিস মনে রাখতে হবে, আমরা অলরেডি অলরেডি আমরা হচ্ছে 2টা টপিক পড়েছি। এখন 3 নাম্বার টপিক আমি তোমাদের আজকে ক্লাসে 5টা টপিক পড়াবো। এই 5টা টপিক টোটাল হচ্ছে জৈব যৌগের 15টা টপিক পড়াবো। আর এই 15টা টপিকের উপরে আমি তোমার হচ্ছে একটা ফিনিশিং টপিকসের নাম লেখাবো। এই টপিক পড়ালেই তোমাদের হচ্ছে জৈব যৌগ শেষ, ঠিক আছে? আর কিছু না, জৈব যৌগ শেষ। ওকে, একটা জিনিস দেখো, ভেরি গুড, কমেন্ট করে ফাটায় ফেলতে হবে, ভেরি গুড। ওকে, আচ্ছা, এবার আসি তোমাদের জৈব যৌগের নামকরণ, ঠিক আছে? নামকরণ আমি পড়ালে 1 মাস ব্যাপী পড়লেও সেটা শেষ হবে না। সো নামকরণ আমি কিছু সংকেত তোমাদেরকে দিব, সেগুলো পড়বা। আমি তোমাদেরকে বলবো তোমাদের কাছে যে বই আছে তার বিগত সালের এক্সকোশ্চেনগুলো একটু দেখে দেখে প্র্যাকটিস করবা। বিশেষ করে হচ্ছে নেটওয়ার্ক বইয়ে দেখবা একটা চার্ট আছে, চার্টের মধ্যে হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম রাসায়নিক বন্ধন নেটওয়ার্ক গাইড, ওই চার্ট থেকে একটা কোশ্চেন সব জায়গায় আসে, জাহাঙ্গীরনগরও আসছিল। সো এই যে কার্যকরী মূলকের নাম, এটা বাধ্যতামূলক, এই নামের একটা ছক আছে, এই ছকটা সবাইকে পড়তে হবে। এবং সংকেত, ঠিক আছে? সংকেত নিয়ে আমি তোমাদের কথা বলি। সংকেত মানে হচ্ছে বিভিন্নভাবে তোমার ঘুরে ফিরে আসতে পারে। যেমন অনেক সময় দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে সংকেত আসে হচ্ছে গ্যাস নিয়ে। যেমন হচ্ছে তোমার হচ্ছে লাফিং গ্যাস, তারপর হচ্ছে কাঁদুনি গ্যাস, তারপরে হচ্ছে কাঁদুনি গ্যাস বা হচ্ছে মানে টিয়ার গ্যাস, এটা ফরজিন গ্যাস। কাঁদুনি গ্যাস বা কি বলো, টিয়ার গ্যাস, ঠিক আছে? গ্যাস নিয়ে পরীক্ষায় আসে অনেক সময়। তারপরে হচ্ছে তোমার মানে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস কি? C1 থেকে C4 ন্যাচারাল গ্যাস,
ঠিক আছে, এটাকে বলা হয় ন্যাচারাল গ্যাস। ওকে, তারপরে হলো রিফাইনারি গ্যাস কি, C2 থেকে C4, তোমার এটা এটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেন। আর C2 থেকে C4 এটা হচ্ছে কি বলো, রিফাইনারি গ্যাস, রিফাইনারি গ্যাস, এটাকে বলা হয় অ্যালকিন। ঠিক আছে, অ্যালকিন। ওকে, আচ্ছা, এখন তোমাদের এই যে দেখো হচ্ছে মানে বিভিন্ন গ্যাসের নামগুলো প্রায় পরীক্ষায় আসে, যেমন এই সালফার ডাইঅক্সাইড হচ্ছে ত্বকে ফসকা সৃষ্টি করতে পারে, এটাকে ফ্লু গ্যাস বলে। ঠিক আছে, ফ্লু গ্যাস ডিসালফারিজেশন, তোমরা জানো হচ্ছে শিল্পক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড পিপিএম, এই যে জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা আসছিল। সো এখন তুমি দেখো এই যে এই ধরনের প্রশ্নগুলো, যেমন কার্বন মনোক্সাইড নীরব ঘাতক, তাই না, রক্তে ব্লকেজ তৈরি করে, তার মানে গ্যাস নিয়ে কিন্তু তোমার কথা একটা প্রায় পরীক্ষায় আসে, গ্যাস। সো এই ধরনের প্রশ্ন পড়াশোনা আমাদের খুবই দরকার। ঠিক আছে, এরপরে হচ্ছে সংকেত বিষয়ক, যেমন বিভিন্ন ধরনের সিএফসি, সিএফসি পরীক্ষার আসতে পারে। সিএফসি হচ্ছে 90, 101, 102, ঠিক আছে, 104, এইগুলো হচ্ছে সিএফসি। এটাকে বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রি অন। ঠিক আছে, ফ্রি অন হচ্ছে এটা, এগুলো পরীক্ষা আসে। সো আমাদের এই যে কার্যকরীগুলোর নাম, সংকেত, নামগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা আমি তোমাদের একটা ছক দেখাবো। এই ছক থেকেই আসলে প্রশ্নগুলো আসে এবং বিভিন্ন সময় এবং সব জায়গায় এটা আমাদের লাগে। ঠিক আছে, আচ্ছা, এটা ছকটা আমাদের এখানে আসে নাই, তোমাদের যে কোনো বইতে আছে, যে কোনো বইতে একটা ছক আছে কার্যকরীমূলকের নাম, যেগুলো কার্যকরীগুলোর মধ্যে সবচেয়ে সক্রিয় হচ্ছে এটা, এটাকে আমরা নাম্বার 1 ধরতে পারি, বা সালফোনিক অ্যাসিড মূলক থাকলে তাকে 1 নম্বর ধরতে হবে। এই জন্য এরপরে অ্যালডিহাইড কিটোন সক্রিয়তার একটা ছক আছে, সক্রিয়তার ক্রমটা, হ্যাঁ, ক্রম দেখবা যারা কেমিস্ট্রি প্লাস পড়ো সেখানে একটা ছন্দও আছে। সো এই ক্রমটা তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এই ক্রমটা অবশ্যই তোমরা জানবা, বা ক্রমটা তোমাদের পড়তে হবে। ঠিক আছে, সো আমরা একটু কোশ্চেনগুলো দেখে আসি যে কি ধরনের প্রশ্ন বিগত সালে আসছে। এটা হচ্ছে ক্লাস্টার এগ্রিতে কোশ্চেন আসছে, এ স্টার। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি একটা জিনিস তোমাদেরকে বলি যে এস্টার সবাই পারছো, সামনে যদি ভর্তি পরীক্ষায় আসে তাহলে আসবে হচ্ছে ইথার। কেন আসবে? ইথার হচ্ছে অপশন এ অক্সিজেন, অপশন বি হচ্ছে আর ও আর। ঠিক আছে, এখন বলো যে এই দুইটার মধ্যে কোনটা রাইট, ইথার কোনটা, ইথার কোনটা বলো, ইথার হচ্ছে কোনটি, কোনটা রাইট, হোয়াট ইজ দ্য ইথার? ওকে, বলো দেখি কোনটা রাইট। হুম, ওকে, আচ্ছা, দেখো অনেকেই আনসার করে যে ইথার মানে ইথারিয়ামূলক, অক্সিজেন মানে হচ্ছে আচ্ছা, এখানে যদি আমরা হাইড্রোজেন দেই তাহলে পানি হবে, আর এখানে যদি আমরা আর ওএইচ দেই তার মানে কি হবে, অ্যালকোহল হবে। এই জন্য আনসার হবে রাইট এটা, বুঝতে পারছো, এটা হবে ইথার। আর এস্টার হলো RC, এটা হলো বাংলাদেশ, স্টার, মানে স্টার না কিন্তু এস্টার। ওকে, ওকে, তার মানে হচ্ছে এরপরে আসি আমরা নিম্নকোটে ভিনাইল ক্লোরাইডের সংকেত, ভিনাইল। দেখো তোমাদেরকে আমি কি সূত্র শিখাই, ভিনাইল হচ্ছে CH2 ডাবল বন CH হচ্ছে জেড, এই জেডটা হচ্ছে যে কেউ থাকতে পারে, যেমন তোমার এখানে থাকতে পারে হচ্ছে, বলছে যে ভিনাইল ক্লোরাইড, তার মানে হচ্ছে Cl, তার মানে সি হচ্ছে এখানে ভিনাইল ক্লোরাইড, তাই না? তাহলে আমরা দেখতেছি কার্বন আছে হচ্ছে 2টা, C2, হাইড্রোজেন আছে হচ্ছে 3টা এবং Cl, তাহলে আনসার কোনটা আছে, C2H3Cl, তার মানে আনসার হচ্ছে ডি, ডি হচ্ছে ঢাকা। সো এখন এখন হচ্ছে ঢাকা, ডি হচ্ছে কি বলো, ঢাকা। ওকে, তার মানে আনসার 12 ডি তোমরা আমার আগেই বলে ফেলেছো। সো ভিনাইল আছে, ক্লোরাইড একটা আসে, এরকম আরো সংকেত তোমাদের শেখো, PVC মানে পলিভিনাইল ক্লোরাইড, এটা যখন হচ্ছে
পলিমারাইজেশন করবা, তখন পিভিসি হবে, পলিভিনাইল ক্লোরাইড। এই জন্য পড়ার সময় আমি যে কথাগুলো বলবো একটু নোট করে রাখবা, কারণ আমার খাতা লিখবাই, খাতার লেখক তুমি নিজে, এই খাতার পাঠক তুমি নিজে। তোমার খাতা আর এক্স কোশ্চেন নেটওয়ার্ক গাইড, দ্যাট মিনস এনাফ। ওকে, এরপরে আসি আমরা নাম্বার হচ্ছে 13, কার্যকরীমূলক গ্রন্থে কোনটা অধিক সক্রিয়। দেখো এগুলোর মাঝে আমরা দেখব সবার আগে হচ্ছে মানে মানে অ্যাসিড, তারপরে অ্যালডিহাইড, কিটোন, তারপরে ওয়েজ, তাই না? তার মানে আনসার হচ্ছে কি বলো, ঢাকা। ওকে, একটা শক আছে, সক্রিয়তা ক্রমে শকে দেখবা তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে, এই বই থেকে শকটা পড়বে, এগুলো এগ্রিতে খুব বেশি কোশ্চেন আসে, এবং এগ্রি না মোরালেস সব জায়গায় কোশ্চেন আসে। সো ভেরি ভেরি ইজি এবং ভেরি হচ্ছে। আর 3 নাম্বার, আমি মাত্র 5টা টপিক পড়াবো, অলরেডি 3টা টপিক শেষ হয়ে গেছে, ঠিক আছে? অলরেডি 3 টপিক শেষ হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন যে টপিকে তোমাদের কাছে আসবো, এই টপিকটা হচ্ছে তোমাদের মানে নানান কোশ্চেন্স। ভাইয়া আমরা কি মানে সমানতা আজকে বের করতে পারবো ক্লাস করলে? ভাই সমানতা কিভাবে পড়া একটু আমাকে বলেন, ঠিক আছে? সমানতা থেকে একটা কোশ্চেন বাংলাদেশের যেখানে যাবা সেখানে পাবা, যদি সমানতা থেকে কোশ্চেন না আসে তাহলে ভর্তি পরীক্ষা ডাইরেক্ট বাতিল হবে, ঠিক আছে? সমানতা বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় তুমি সমানতা জায়গায় কোশ্চেন পাবা, ঠিক আছে? ভর্তি পরীক্ষা আসলে তোমাদের অ্যাডমিশন টেস্টের সমানতা নিয়ে 3 ভাবে প্রশ্ন আসে। দেখো, 1 নাম্বার হচ্ছে সমানতার উদাহরণ আসে শ্রেণীবিন্যাস থেকে। তার মানে শ্রেণীবিন্যাস থেকে কি আসে বলো? শ্রেণীবিন্যাস থেকে আসে হচ্ছে উদাহরণ। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে 2 নাম্বার, যে কোনটা কার সমানু হবে, ঠিক আছে? তোমার হচ্ছে সমানতার, অনেক সময় সমানতার সংখ্যা আসে, সংখ্যা নিয়ে তোমাদের কনফিউশন আছে, আজকে দূর করে দিব। ওকে, 3 নাম্বার হচ্ছে সত্যতা যাচাই, বলবে ওইটা তোমার সমানতা হবে কিনা সেটা তুমি যাচাই করো, ঠিক আছে? এই তিনটা ভর্তি পরীক্ষা আসে। তাহলে শুনছিলাম সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত, চলো আমরা বিস্তারিত পড়বো, ঠিক আছে? সমানতা নিয়ে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করে ফেলবা। সমানতা আমরা হচ্ছে খুব ইজিলি শেষ করব, আমাদের আর 2টা টপিক পড়লে তোমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। তার মানে আমি তোমাদের কোনো প্যারা দিব না, আমি তোমাদের কোনো দিব না, আমি এমনভাবে বিক্রিয়া শেখাবো, আসো সামনে যখন বিক্রিয়াগুলো পড়বা পরীক্ষার হলে দেখবা ওকে। আচ্ছা এবার আসো শ্রেণী বিন্যাস নিয়ে শুরু করি। প্রথমে সমানতা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে গাঠনিক সমানতা আর একটা স্টেরীয় সমানতা। আমরা গাঠনিক সমানতা নিয়ে কথা বলবো। গাঠনিক সমানতা প্রথম দিকে একটু খারাপ লাগবে শুনতে, আস্তে আস্তে দেখবা যে সমানতা তোমার কাছে সবচেয়ে খুব ইজি হয়ে গেছে। আচ্ছা গাঠনিক সমানতা হচ্ছে 5 প্রকার, তোমরা জানো হচ্ছে স্ট্রাকচারাল বা মানে হচ্ছে ফরমেশনগত 5 প্রকার। 1 নাম্বার হলো আমরা লিখবো হচ্ছে যে শিকল সমানতা। তুমি দেখবা শিকলের ভিন্নতার কারণে, একটা শিকল আছে আর একটা শিকল নাই, এই শিকলের সমানতা শিকলের ভিন্নতার কারণে হবে। যেমন তুমি দেখো ধরো হচ্ছে কার্বন 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 কার্বন, তার মানে হচ্ছে 4টা আছে, তাহলে এরকম এরকম কোন একটা যৌগ তুমি দেখলা, আচ্ছা দেখলা, হ্যাঁ ওটা দেখবা এই যৌগটা যদি একটা শিকল আকারে এরকম হয় যে CH3, তার মানে একে অপরের হচ্ছে শিকল সমানতা হয়ে গেছে। তার মানে এটা কেন হয়েছে? শিকলের ভিন্নতার কারণে হয়েছে। আচ্ছা 2 নাম্বার হলো দেখবা কার্যকরীমূলক সমানতা, তোমরা এটা পড়ে আসছো, আমি জাস্ট একটু সিম্পল আলোচনা করব। কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ, কার্যকরীমূলক সমানতা মানে হচ্ছে কার্যকরীমূলক চেঞ্জ হবে। যেমন তোমার হচ্ছে আর বাকি সব ঠিক থাকবে। একজন মানুষ ধরো গান করতে পারে, তাকে আমরা কি বলি? শিল্পী বলি। ওই মানুষটা যখন অভিনয় করে তখন আমরা তাকে অভিনেতা বলি, তাই না? ওই মানুষটা যখন মানে হচ্ছে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে তখন বলি নায়ক বা নায়িকা।
ওই মানুষটা যখন ক্লাস করে তখন তাকে বলি ছাত্র বা ছাত্রী। ওই মানুষটা যখন বিয়ে করে তখন তাকে বলি পাত্র বা পাত্রী। সেই মানুষটা যদি তখন নেতা হয়, লিডার, তার নেতা বা নেত্রী। তার মানে মানুষ কিন্তু একটা, তার হচ্ছে কার্যকলাপে বিভিন্ন নাম হয়েছে। তো সমানতার ক্ষেত্র ঠিক একই রকম, যে তার আণবিক সংকেত একই কিন্তু হচ্ছে গাঠনিক সংকেতটা ভিন্ন। সো সেগুলো একটু দেখি যে শিকল সমানতা এবং হচ্ছে কার্যকরীমূলক সমানতা। 3 নাম্বার হচ্ছে অবস্থান সমানতা। দেখবা কার্যকরীমূলকের অবস্থানের ভিন্নতার কারণে সমানতা হচ্ছে। তাহলে অবস্থানটা কি জিনিস তাহলে একটু লক্ষ্য করে দেখি। CH3 CH2 CH2 CH2OH, তাই না? আচ্ছা, এটা দেখো 1 2 3 4, মানে হচ্ছে 1 নাম্বার বিউটানল 1 আছে এখানে, তাই না? 1 নাম্বারে হচ্ছে OH আছে, তার মানে CH3 CH CH3 CH2 CH3। তো এখানে দেখবা যে হচ্ছে OH টা আছে 2 নাম্বার কার্বনে, তার মানে এখানে হচ্ছে নাম্বার 1, এখানে হচ্ছে নাম্বার 2। তার মানে অবস্থান চেঞ্জ হয়ে গেছে কার্যকরীমূলক। তাহলে কার্যকরীমূলকের অবস্থান যখন চেঞ্জ হয়ে যাবে তখন তাকে অবস্থান সমানতা আমরা বলবো। আচ্ছা, এবার এই সমানতার উপরে আমি একটা কুইজ করব তোমাদের সাথে। এই কুইজের একটা পুরস্কার দিতে চাই। তোমরা কোন বইটা নিতে চাও? রাবি নলেজ, চবি নলেজ, তারপরে হচ্ছে গুচ্ছ নেটওয়ার্ক, তারপরে হচ্ছে কৃষি মডেল টেস্ট, মানে তুমি কোন বইটা নিতে চাও? বা মেরিটাইম নলেজ, বা তুমি তোমাদের যেটা দরকার সেটাই তুমি নিতে পারবে। একটা কুইজ করব আমি এই সমানতার উপরে, এই সমানতার উপর একটা কুইজ করব। তাহলে অবস্থান সমানতা, এরপরে হচ্ছে আমরা আসি হচ্ছে মেটামারিজম। মেটামারিজম মানে কার্বন সংখ্যার অসামঞ্জস্যতা থেকে সামঞ্জস্যতা তৈরি হবে। অসামঞ্জস্যতা যেমন ধরো হচ্ছে CH3 CH2 ও CH2 CH3, তাহলে দুই পাশে সমান আছে, তার মানে এটা সাম্যবাদী। এখানেও কার্বন 2টা আছে, এই পাশে এখানেও 2টা আছে। কিন্তু এটা তুমি বৈষম্য বিরোধী চলে গেলা, বৈষম্যর দিকে চলে গেলা। CH2 CH2 ও ও CH3, ঠিক আছে? তার মানে দেখো এখানকার ওটা হচ্ছে এই পাশে 3টা কার্বন, এই পাশে একটা কার্বন, এই পাশে 3টা কার্বন, এই পাশে একটা কার্বন। তার মানে হচ্ছে বৈষম্য তৈরি হয়ে গেছে। তাহলে বৈষম্য তৈরি হয়ে গেলে তার মানে হচ্ছে যে বৈষম্য দূর করা, একে অপরের হচ্ছে মেটামার আর বৈশিষ্ট্য মেটামারিজম। আচ্ছা, এটা হচ্ছে টটোমারিজম, এটা পরীক্ষায় আসে। এটা হচ্ছে কার্যকরীমূলকের অনবরত পরিবর্তনশীল হয়, মানে গতিশীল। বই পাওয়ার জন্য কি কি করতে হবে, তাই না? বই পাওয়ার জন্য হচ্ছে আজকে ক্লাসটা শেয়ার করতে হবে, আবার সবার আগে প্রশ্ন উত্তর দিতে হবে। এই সমানতার উপর আমি একটা কোশ্চেন করব, পড়ানো শেষ হলে একটা কোশ্চেন করব। আচ্ছা আচ্ছা, টটোমারিজম হচ্ছে যেমন হচ্ছে এটা হচ্ছে একটা কীট যৌগ অ্যাসিলন। এই কীট যৌগ থেকে ইনল যৌগ হবে। ইনলটা কি জিনিস? দেখো এই যে দেখো এখানে হচ্ছে কি আছে, কিটো আছে, কিটো। এখানে আছে ইনল, ইনল মানে হচ্ছে ইন প্লাস অল। ইনল মানে কি? ইন প্লাস অল। একই কার্বনের সাথে ইন মানে দ্বিবন্ধন আছে, অল মানে হচ্ছে অ্যালকোহল আছে। তাহলে একই কার্বনের সাথে ইন এবং ইন এবং অ্যালকোহল আছে, তার মানে হচ্ছে একই কার্বনের সাথে ইন আছে এবং অ্যালকোহল আছে। এখন এই যে ব্যাপার, এখান থেকে একটা প্রশ্ন অনেক সময় আসতে পারে। চলো দেখে আসি আসলে কি ধরনের প্রশ্ন আসে।
একটু ঘুরে আসি। আচ্ছা, এত এর কার্যকরীমূলক সমানু কোনটি? দেখো একটু খেয়াল করে দেখো। বাকৃবির কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে পড়বা গুচ্ছের জন্য। কৃষি গুচ্ছে বাকৃবি থেকে কোশ্চেন থেকে সবচেয়ে বেশি আসে। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, এই টপিক থেকে আমরা তোমাদের সমস্যাগুলো একটু জানাবা, আমরা তোমাদের সাথে আলোচনা করব। ওকে, আচ্ছা, আমাদের সাথে নিয়মিত রেসপন্স করতেছে হচ্ছে সোহেল রানা, সাদিয়া ইসলাম, অরবি, আরবি। আসলে যারা রেসপন্স করে না, ক্যাম্পাসে গেলে ওদের সাথে দেখা হলে খুব ভালো লাগে, যে ওর হচ্ছে তো চেহারাটা আমরা চিনি না, কিন্তু তাকে আমরা দেখতেছি, তাকে আমরা বুঝতেছি। অনেক সময় দেখা হয়ে যায়। জাহাঙ্গীরনগর গেল, আমাদের কোর্সের অনেকের সাথে দেখা হলো। ইথানলের কার্যকরীমূলক কি হবে? ইথানল, তার মানে কার্যকরীমূলক সমানু হচ্ছে ইথানল মানে একটা অ্যালকোহল, তাই না? আমরা অ্যালকোহল হবে, ঠিক আছে। এখন সরি, ইথানল তো অ্যালকোহলের সাথে ইথার হবে, ঠিক আছে। আচ্ছা, অ্যালকোহলের সাথে ইথার হবে, যেমন ধরো C2H5OH, এটা মানে হচ্ছে ইথানল, তাই না? এটা মানে হচ্ছে CH3CH2OH। অ্যালকোহল থেকে ইথার হয়, CH3O CH3, ডাইথাইল ইথার। তার মানে এর কার্যকরীমূলক, জাস্ট কার্যকরীমূলক চেঞ্জ হয়েছে, অ্যালকোহল থেকে ইথার হয়েছে। এটা হলো কার্যকরীমূলক সমানতা। তোমাদেরকে আমি এটা হচ্ছে 2 নম্বর এক্সাম্পলটি দেখায় বুঝাই দিছি, ঠিক আছে। চলো, আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা হচ্ছে দুইটা। স্টেরিও স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা, প্রথমে আমরা পড়ব অপটিক্যাল আইসোমার। আমি ইংলিশ টার্ম ব্যবহার করি কারণ পরীক্ষা ইংলিশ আসে। অপটিক্যাল আইসোমার বা হচ্ছে আলোক সমানতা। অপটিক্যাল আইসোমার বা হচ্ছে আলোক কি বলো, সমানতা। অপটিক্যাল আইসোমার বা আলোক সমানতা। আলোক সমানতা কি? আলোক সমাণু হতে গেলে একটা শর্ত মেনটেন করতে হবে, সেটা হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে। এখন কাইরাল কার্বনটা কি জিনিস? কাইরাল কার্বন হচ্ছে একটা কার্বনের সাথে ভিন্ন ভিন্ন কিছু থাকতে হবে কার্যকরীমূলক। যেমন আমি মজা করে বলি, মজা না সত্য ঘটনা, যেমন অনেকেই বলে যে হচ্ছে মিথিলা হচ্ছে সাথে তাহসানের বিয়ে হয়েছিল, মিথিলার সাথে হচ্ছে জনের সম্পর্ক ছিল, মিথিলার সাথে হচ্ছে সৃজিতের বিয়ে হয়েছিল, মিথিলার সাথে ফাহমির সম্পর্ক ছিল। তার মানে হচ্ছে এই মিথিলা হলো সেই মিথিলা যেটা হচ্ছে, সেটার নাম কি বলো, কাইরাল মিথিলা। তো কাইরাল মিথিলাটা কি? তার মানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু আছে, এটা হলো কাইরাল মিথিলা। যেমন হচ্ছে পরীক্ষার হলে খুবই বেশি আসে ল্যাকটিক অ্যাসিড, দেখো এই কার্বনের সাথে OH, আচ্ছা তারপরে COOH, হ্যাঁ, তার মানে হাইড্রোজেন, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। দেখো এর প্রত্যেকের সাথে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু আছে, তার মানে এটার নাম হচ্ছে অপটিক্যাল আইসোমার বা আলোক সমানতা সে দিবে। তাহলে আলোক সমানতা দেওয়ার হচ্ছে একমাত্র সত্য, সেটি হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে। তাহলে কি থাকতে হবে? কাইরাল কার্বন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমার এত সহজ কিছু দিবে না, তোমাকে এই যেরকম ভাবে দিবে, তুমি দেখে খুঁজে বের করতে হবে সেখানে কাইরাল কার্বন আছে কিনা, ঠিক আছে। বলো এখানে কাইরাল কার্বন আছে কি নাই, সবাই বলো, ইয়েস অর নট বলো। এখানে এখানে হচ্ছে কাইরাল কার্বন আছে কি নাই তোমরা হচ্ছে দেখে দেখে বলো, ইয়েস অর নট, দ্রুত বলো। কাইরাল কার্বন না থাকলে সেটা হচ্ছে, সেটা হলো ন লিখবা, আর যদি কাইরাল কার্বন থাকে তাহলে ইয়েস লিখবা, ঠিক আছে। ইয়েস অর নট, কাইরাল কার্বন, কাইরাল কার্বন আছে কি নাই সেটা হচ্ছে ইয়েস অর নট লিখবা, ওকে। ইয়েস অর নট। আচ্ছা দেখো, এই কার্বনটার দিকে তাকাও, এই কার্বনে হচ্ছে এটা একটা কার্যকরীমূলক, হাইড্রোজেন আছে, OH আছে, NH2 আছে, COOH আছে, তাই না? প্রত্যেকেই কিন্তু ভিন্ন ভিন্ন আছে, এটা লাগবেই না, ঠিক আছে, এই পর্যন্তই ওকে। তারা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন আছে। তার মানে এটাকে যদি আমরা এভাবে সাজাই, তার মানে দেখো এটা হলো H, এটা হলো NH2, এটা হচ্ছে OH,
এটা হচ্ছে CH3, তার মানে এটা হলো কাইরাল কার্বন। ওকে, কাইরাল কার্বন বা হচ্ছে এখানে ল্যাকটিক অ্যাসিড আছে। একটা জিনিস খেয়াল করে দেখেছো কি, যে কাইরাল কার্বন যাদের মাঝে হচ্ছে আহ, কাইরাল কাইরাল কার্বন থাকলে সেটা আলোক সমানতা দিবে। এ ধরনের কোশ্চেন আমরা অনেকবার ভর্তি পরীক্ষায় দেখেছি, যে কাইরাল কার্বন কাদের মাঝে আছে, এই যে কোনটা আলোক সক্রিয় দেখো। বাও 2005-06 সালে ভর্তি পরীক্ষা, 2005-06 সালে ভর্তি পরীক্ষার্থী ছিলাম আমি, এবং এটা ভর্তি পরীক্ষা আসছিল। তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো, ভাই এটা কি আপনি পারছেন কিনা, ঠিক আছে, আমি পারছি কিনা এই মুহূর্তে মনে নাই, ঠিক আছে। 2005 সালে যখন আমি ভর্তি পরীক্ষা দেখি, তখন তোমরা পৃথিবীতে এসেছে বলে আমার মনে হয় না, পৃথিবীতে আসার চেষ্টা করতেছে মনে হয় তখন। আচ্ছা বলো, কোনটা আলোক সক্রিয়, ঠিক আছে। দেখো একটা সোহেল রানা সবার আগে আনসার করেছে, সোহেল রানা, ঠিক আছে, সোহেল, থ্যাংক ইউ। তারপরে আনসার করছেন ইয়ামিন খান, সামিয়া শেখ, ঠিক আছে। আচ্ছা, তোমাদের রেসপন্স করতে হবে। আমরা বলছি দেখো, এখানে আহ, এখানে তো হচ্ছে এই যে হাইড্রোজেন ডাবল আছে, এখানে কাইরাল কার্বন সম্ভব না। এটা হচ্ছে Cl2 আছে, কাইরাল কার্বন সম্ভব না। এখানে দ্বিবন্ধন আছে, কাইরাল কার্বন সম্ভব না। এই যে কাইরাল কার্বন হচ্ছে এটা, দেখো এর সাথে একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, প্রত্যেকটা ডিফারেন্ট আছে, তার মানে হচ্ছে এটা কাইরাল কার্বন। দেখো আমরা একটু যদি সাজাই এইভাবে, তার মানে হচ্ছে এখানে যদি আমরা দিই CH3, কোনো সমস্যা নাই। এখানে যদি দেই আমরা H, এখানে যদি দেই আমরা OH, এখানে দেখি CHO, তার মানে এটা হচ্ছে কাইরাল কার্বন আছে। তার মানে এটা আলোক সক্রিয়, দ্যাট মিন্স অপটিক্যাল আইসোর বা আলোক সমানতা দেবে, ঠিক আছে, আলোক সমানতা দেবে। এরপরে আমরা তোমাদের একটা জিনিস শেখাবো, সেটা সবচেয়ে বেশি ভর্তি পরীক্ষায় আসে, সেটির নাম হচ্ছে তোমরা জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতা বা সিস্টেম, জ্যামিতিক সমানতা হচ্ছে যাদের মাঝে দুইটা জিনিস মনে রাখবা আজীবন, আজীবন তোমার জ্যামিতিক সমানতা ভুল হবে না। একটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, একটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। দুই নাম্বার হচ্ছে দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে, দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে একই কার্যকরী মূলকের পুনরাবৃত্তি হবে না। সো কি বলছিলাম, দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে একই কার্যকরী মূলকের পুনরাবৃত্তি হবে না। ধরো এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে ডি আছে, ঠিক আছে, একই জিনিস তোমার হলো ডাবল হবে না। ধরো এখানে কার্বন কার্বন হচ্ছে, এখানে এ আছে, এখানে এ আছে, একই পাশে, এখানে বি আছে, এখানে সি আছে, এই যে ডাবল ডাবল আছে, এটা জ্যামিতিক সমানতা হবে না। আমার কথাগুলো তুমি বোঝো নাই। আচ্ছা, তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি আসি। সো প্র্যাকটিক্যালি একটু প্রমাণ দেই তোমাদের। দেখো CH3 CH ডাবল বন CH এটা জ্যামিতিক সমানতা দেবে। কেন দিবে? কারণ এখানে মিথাইল মূলক একবার আছে, হাইড্রোজেন একবার আছে, এখানে হাইড্রোজেন একবার আছে, মিথাইল মূলক একবার আছে। সো দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে একই কার্যকরী মূলকের পুনরাবৃত্তি নাই। দুই নাম্বার হচ্ছে, ধরো পরীক্ষার হলে এরকম আসছে, এটা আমি শর্টকাট লিখছি, মাইন্ড করো না, ঠিক আছে, এটা হলো শর্টকাট বেনজিন। ওকে, তুমি দেখো এই পাশে আছে, এই পাশে একবার করেই আছে, এই পাশে একবার আছে, এটা জ্যামিতিক সমানতা দিবে। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয়, দেখো CH3 CH ডাবল বন্ড CH2, এটা কি দেবে? দেবে না। কেন জ্যামিতিক সমানতা দিবে না? দেখো এখানে হাইড্রোজেন রিপিট আছে, ডাবল আছে, ঠিক আছে, দেবে না। এখন তোমরা বলো যে ডি নাম্বারটা জ্যামিতিক সমানতা দেবে কি দেবে না, আমাকে সবাই কোশ্চেন মানে আনসার বলো, ঠিক আছে, সবাই বলো, সবাই বলো। এবং ই নাম্বারটা হচ্ছে দেবে কিনা সেটা বলো। ডি এবং ইয়েস অথবা ন লিখবা, হ্যাঁ। কুইক লিখবা, ইয়েস অথবা ন, ইয়েস নো, ইয়েস নো, ইয়েস নো লেখো, ইয়েস নো।
ওকে, আচ্ছা ম্যাক্সিমামই পারছে। দেখো এখানে দেখো কোনো পাশে রিপিট নাই, তার মানে সে জ্যামিতিক সমানতা দিবে, ইয়েস। এখানে দেখো এই যে ক্লোরিনটা হচ্ছে রিপিট আছে, সিস্টেন্স হওয়া সম্ভব না, কাজে সেটা হচ্ছে ক্রস। তাহলে জ্যামিতিক সমানতা হচ্ছে ইয়েস নট দিয়ে আমরা বের করে ফেললাম, ঠিক আছে। তো আমরা অপটিক্যাল আইসোমার পড়েছি, আলোক সমানতা এবং জ্যামিতিক সমানতা পড়েছি। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা আছে সেটা হলো জৈব যৌগের সমানতা সংখ্যা নির্ণয়। সমানতার সংখ্যা 99% স্টুডেন্ট আনসার হচ্ছে মুখস্থ করে। আমিও তোমাদেরকে বলবো যে জৈব যৌগের সমানতা বের করার কোনো নিয়ম নাই, তবে মনে রাখার সিস্টেম আছে। পরীক্ষার হলে তুমি আনসার করে আসতে পারবা, ঠিক আছে, পরীক্ষার হলে আনসার করে আসতে পারবা। ওকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এবার যাবৎকালে যেটা সমানতা আসছে পরীক্ষায় সেটা হচ্ছে অ্যালকেনের সমাণু, ঠিক আছে। একদম মনোযোগ দিয়ে দেখো, অ্যালকেন সমানতার সংখ্যা নির্ণয় করতে হবে। কার সমাণু কয়টা, এটা পরীক্ষার হলে তোমাদের একটা কনফিউশনের একটা বিষয়, যে কার সমাণু কয়টা আছে, সমানতার সংখ্যা নির্ণয় করতে হবে। সমানতার সংখ্যা নির্ণয় হচ্ছে অ্যালকেন। তোমরা জানো অ্যালকেন মানে কি, বলো CN H2N+2, এটাকে বলা হয় কি, বলো অ্যালকেন বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এই অ্যালকেনের সমাণুর সংখ্যা কয়টা হবে এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমাদের একটা সূত্রের উপর, সেটা হচ্ছে 2359, ঠিক আছে। কি হবে 2359, মনে রাখতে হবে 2359 কাদের। এখন হচ্ছে মনে রাখতে হবে কার্বন সংখ্যা 4-এর কম হলে সমান হয় না, আবার 7-এর বেশি হলে অ্যালকেনের সাধারণ বৈশিষ্ট্য থাকে না। তার মানে হচ্ছে ভর্তি পরীক্ষায় সবসময় অ্যালকেন কার্বন সংখ্যা 4 থেকে কার্বন সংখ্যা 7-এর মধ্যে থাকবে। কত মধ্যে থাকবে, কার্বন সংখ্যা 4 থেকে 7, 4 থেকে 7, 4 থেকে 7-এর মধ্যে থাকবে। তাহলে 4 থেকে 7 থাকলে যদি থাকে যে কার্বন সংখ্যা যদি 4 হয় তাহলে তার নাম হচ্ছে বিউটেন, তাহলে আমরা লিখবো C4H10 হচ্ছে বিউটেন, তাহলে সমান 2টা। তার মানে হচ্ছে কার্বন সংখ্যা যদি 5 হয় তার মানে হলো C5H হচ্ছে 12 হচ্ছে বিউটেন, প্যান্টেন, তার মানে হচ্ছে C6H হচ্ছে কি বলো 14, এটা হলো হেক্সেন, এবং হচ্ছে C7 হলো C7H হচ্ছে কি বলো 16 হলো হ্যাপটেন। তার কার্বন সংখ্যা যদি 4-এর কম হয় সমান হবে না, এবং 7-এর মধ্যেই থাকতে হবে, 4 থেকে 7। তার মানে হচ্ছে মনে রাখতে হবে 2359, আমি মনে রেখেছি, আমার আজীবন কোনোদিন সমস্যা হয় নাই, আশা করি তোমাদেরও সমস্যা হবে না। এবং যদি কৃষির কোশ্চেন দেখো যে 2359 থেকে অনেকবার প্রশ্ন আসছে 2359 থেকে, এবং বিভিন্ন জায়গায় এখান থেকে কোশ্চেন আসে। আমি যতটুকু লিখাবো ঠিক ততটুকুই তুমি পড়বা, এর বাইরে দরকার নাই, ঠিক আছে, এর বাইরে নো নিট, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো C5H12 যৌগটি কয়টি সমাণু সম্ভব, তার মানে হচ্ছে প্যান্টেন কথা বলছে, বিউটেনের পরে প্যান্টেন, তাহলে 2359, তার মানে আনসার, বলো আনসার কি হবে বলো, তার মানে আনসার হচ্ছে কি বলো বাংলাদেশ, আনসার হবে 2359, ঠিক আছে, তার মানে হচ্ছে আনসার হবে বাংলাদেশ। আচ্ছা, এখন তোমাদের পরে আসছিলাম এরকম একটা প্রশ্নের আনসার, এখন দেখি মনে আছে কিনা তোমাদের, একটু আমরা দেখি এই কোশ্চেনের আনসারটা পারো কিনা। কোন জ্যামিতিক আইসোমারিজম দেখায়, জ্যামিতিক সমানতা দেখাবে কোনটা, বলো সবাই বলো, জ্যামিতিক সমানতা কোনটা দেখাবে। এই যে যে কয়জন আছে সেগুলো হচ্ছে জেনুইন স্টুডেন্ট, এরা সবসময় শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, এবং আমি দোয়া করি এদের প্রত্যেকের সাথে ক্যাম্পাসে দেখা হবে, যে কোনো একটা ক্যাম্পাস তারা চান্স পাবে ইনশাল্লাহ, ঠিক আছে। সবাই ইনশাল্লাহ লিখে ফেল। ওকে, আচ্ছা,
প্রথমটা দেখি, দেখো বিউটানল তো হবে না কারণ এখানে দ্বিবন্ধন নাই, বিউটানল 2 হবে না কারণ এখানে দ্বিবন্ধন নাই, বিউটাইল মানে ত্রিবন্ধন আছে, এখানে হবে না, তার মানে আনসার তো এমনি বোঝা যাচ্ছে বিউটিন, দ্বিবন্ধন একটাতেই আছে। ঠিক আছে, তারপর আমরা দেখি বিউটিন 2টা কি, CH3 CH ডাবল বন্ড CH CH3, তাই না? আমি প্রথম এক্সাম্পলই এটা দিয়েছি যে এটা হচ্ছে জ্যামিতিক সমানতা দেবে। এজন্য কিছু কিছু জিনিসের সংকেত না জানলে পরীক্ষার হলে আনসার করতে পারবে না, এবং অপশন না পড়লে অবশ্যই আনসার করতে পারবে না, অপশন পড়তেই হবে। একবার মেডিকেলে কোশ্চেন আসছে নিচে কোনটি বিক্রিয়ার শ্রেণীবিন্যাসের মধ্যে পড়ে না, ঠিক আছে? তো অপশন এ ছিল প্রতিস্থাপন বিক্রিয়া, তুমি নিশ্চয়ই নাম শুনেছো। অপশন বি ছিল সংযোজন বিক্রিয়া, নিশ্চিত নাম শুনেছো। অপশন সি ছিল সমানুকরণ বিক্রিয়া, নিশ্চিত নাম শুনেছো। অপশন ডি ছিল সহ অবস্থান বিক্রিয়া, জীবনে নাম শুনছো? এটা মনে হয় কোনো রোমান্টিক বিক্রিয়া হবে, তাই না? সহ অবস্থান বিক্রিয়া। সো এই জন্য অপশন দেখতে হবে। অনেক ক্ষেত্রে প্রশ্ন টিচার অনেক কষ্ট করে প্রশ্ন করে, কিন্তু অপশনের দিকে খেয়াল না রেখে দেখবা প্রশ্ন না পড়ে উত্তর বলা যাচ্ছে। প্রশ্ন না বলেই উত্তর বলা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা আর একটু পড়ে আসি। সমানতার সংখ্যা নির্ণয় 2 নম্বর। 2 নম্বর হচ্ছে হ্যালোজেন জাতক। হ্যালোজেন জাতক আমি একটা সংকেত লিখবো, ওটাই পরীক্ষা আসবে। জাস্ট একটা সংকেত লিখবো, ওটাই পরীক্ষা আসবে। সেটা হলো CnC4H9X সমান হবে 4টা, X হচ্ছে হ্যালোজেন। C4H8X2 সমান হবে হচ্ছে 10টা। এটা দুইটার মধ্যে পরীক্ষা আসে। একবার কোশ্চেন আসছিল এরকম যে C4H8 ফ্লোরিন হচ্ছে হোয়াট, কয়টা সমান হবে বলো সবাই। তাহলে হ্যালোজেন জাতক আমরা দুইটা জিনিস মনে রাখবো, C4H9X সমান 4টা, এবং হচ্ছে C4H8X2 সমান হচ্ছে 10টা। এবং পরীক্ষায় কোশ্চেন আসছে C4H8F2 সমান কয়টা হবে, এগুলো ক্লোরিন লেখো, সবাই লেখো কয়টা হবে। এই টপিকের পরে আমরা একটা কুইজ শিখব। একটা বই উপহার নিব। ওকে, আচ্ছা, এরপরে আসো সমান হবে তাহলে 10টা, আমরা এই বুঝতে পারতেছি, তাই না? 3 নাম্বার হচ্ছে একটু একটা ছক দেখায় নিয়ে আসি তোমাদেরকে। ছকটা হচ্ছে এটা। আমরা হলাম, এটা তো আমরা তোমাদেরকে পড়াইলাম 2 3 5 9 এই পর্যন্ত আমরা পড়িয়েছি। এবং দেখো অ্যালকিনের ক্ষেত্রে তুমি হচ্ছে একটু মনে রাখবা 3 4 5 এটা মনে রাখবা। এই যে দেখো প্রোপিন, বিউটিন আর হচ্ছে কি বলো প্যান্টিন, তিনটা সমাণু হচ্ছে পরীক্ষার হলে আসে। তাহলে মনে রাখবা 3 4 5 অ্যালকানের ক্ষেত্রে মনে রাখবা, দেখো যে মিল আছে কিন্তু 3 4 5, এটা হচ্ছে দেখো প্রথমটা ছিল 2 সমাণু হচ্ছে, দেখো সরি এখানে হচ্ছে 2 2 3 6 236 মনে রাখবা, কি মনে রাখবা 236। এরপরে দেখো হচ্ছে অ্যালকাইন হচ্ছে দুইটা 2 3 23 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় এটা পরীক্ষা আসে। 2 3 মনে রাখবা, জাস্ট 2 3। আচ্ছা, এই অ্যালকোহল ইথার এগুলো হিসাব করে বের করা সহজ, কিন্তু হিসাব করতে না চাইলে তাহলে একটু দয়া করে এই তিনটা জিনিস মুখস্থ রাখবা, ঠিক আছে? যেমন হচ্ছে C2H6O, এটা হলো দুইটা সমাণু, C3H8O সমান হচ্ছে 3টা, C4H10O সমান হচ্ছে 7টা, 4টা অ্যালকোহল 3টা ইথার। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই ছকটা একটু সবাই স্ক্রিনশট নিয়ে রাখো, বিভিন্ন জায়গায় এটা ভর্তি পরীক্ষা আসে, একটু স্ক্রিনশট নিয়ে রাখো, আমি তোমার বুঝাইছি প্লাস হচ্ছে তোমাকে এখানে দেখাইছি। সো এটাই পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে? এটাই পরীক্ষায় কি বারবার আসে, একটু স্ক্রিনশট নিয়ে রাখো সবাই, আমরা সবাই স্ক্রিনশট নিয়ে রাখবো। আচ্ছা ওকে, সমানতা, দেখো সমানতার বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতেছি। এখন তোমাদের পরীক্ষার হলে আসার মতো একটা
সবচেয়ে বড় সমানতা আর নাম হচ্ছে তোমার অ্যারোমেটিক যৌগের সমানতা। লেখো অ্যারোমেটিক যৌগের সমানতা। অ্যারোমেটিক যৌগের সমানতা মানে হচ্ছে বেনজিনের সমানতা, তাই না? অ্যারোমেটিক যৌগের সমানতা হচ্ছে বেনজিন। দেখো, অ্যারোমেটিক যৌগের মাতৃ যৌগের নাম হচ্ছে বেনজিন। এই বেনজিন বা অ্যারোমেটিক যৌগে যদি প্রতিস্থাপক, ঠিক আছে, প্রতিস্থাপক যদি দুইটা থাকে, কয়টা থাকে বলো? প্রতিস্থাপক দুইটা থাকে, তাহলে সমাণু হবে হচ্ছে, প্রতিস্থাপক যদি একটা থাকে প্রথমে, এটার নাম হচ্ছে মনোজাতক। এক মানে কি? এক মানে হচ্ছে মনোজাতক, তাহলে কোনো সমাণু নাই, হবে জিরো। কি হবে? যেমন ক্লোরোবেনজিন, তাহলে এই ক্লোরিনটা তুমি বাংলাদেশের যে জায়গায় রাখবা বেনজিনের, সেখানেই সে একটা এক নাম্বারই হবে, এজন্য তার সমাণু নাই, জিরো। ব্রোমোবেনজিন, মিথাইল, টলোইন যেগুলো আছে, ঠিক আছে, মানে প্রতিস্থাপক দেখো, এই যে মনোজাতক, প্রতিস্থাপক কয়টা আছে? একটা। তুমি যেখানে রাখবা সেখানে এক নাম্বার, তো সমান হওয়ার কোনো সম্ভবই নাই। সমানের সংখ্যা হচ্ছে কি বলো? জিরো। এবং প্রতিস্থাপকে দেখো, এটা হলো ওয়ান, এটা টু। প্রতিস্থাপক যদি দুইটা হয়, তাহলে সমানু হবে হচ্ছে ডাইজাতক। কি বলো? ডাইজাতক। সমানু হবে হচ্ছে তিনটা। তিনটা কি হবে? অর্থ, প্যারা, আর হলো কি বলো? মেটা। এখন এই ডাইজাতক ক্ষেত্রে ধরো হচ্ছে একরকম হইতে পারে, ভিন্ন রকম হইতে পারে, কোনো সমস্যা নাই। যেমন দুইটাই ক্লোরিন আছে, তাহলে সমাণু তিনটা। অথবা দেখা গেল যে একটা ক্লোরিন আছে, একটা হচ্ছে মিথাইল মূলক আছে, সমাণু হবে কয়টা? ওই তিনটাই হবে, সমস্যা নাই, একরকম হোক আর ভিন্ন রকম হোক। তার মানে মনোজাতকের সমাণু নাই, ডাইজাতকের কি হবে? তিনটা। ডাইজাতকের সমাণু কয়টা? তিনটা। এটা হচ্ছে যে পরীক্ষার হলে দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু আসছে। সো আমরা সমানতার যখন দেখব যে কোশ্চেন হচ্ছে কি ধরনের কোশ্চেন আসে, তখন আমরা পরীক্ষার হলে একটু দেখে আসি যে কি ধরনের কোশ্চেন আসছে। আচ্ছা, এই যে আলোক সক্রিয় সমাণু, যে দুটি ভিন্ন প্রকার অপ্রতিসম কার্বন থাকলে, তার মানে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, মনে রাখবে। n হচ্ছে অপ্রতিসম কার্বন সংখ্যা। সো 2 টু দি পাওয়ার n, তার মানে এখানে বলছে যে দুটি ভিন্ন প্রকার অপ্রতিসম যদি থাকে, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 2, তার মানে আনসার হবে 4। তার মানে আনসার হচ্ছে কি বলো? ডি। দেখো, অপ্রতিসম কার্বন সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, তার মানে অপ্রতিসম কার্বনের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তার মানে হচ্ছে মানে এখানে বলছে দুটা ভিন্ন প্রকার থাকলে 2 টু দি পাওয়ার 4টা সমাণু সম্ভব। ঠিক আছে, 4টা সমাণু সম্ভব। কয়টা সমাণু সম্ভব? 4টা সমাণু সম্ভব। এখন তোমাদের দেখো, এই যে এই সূত্র দিয়ে আমরা এই প্রশ্নটা করে ফেলবো। ঠিক আছে, বলছে গ্লুকোজের স্টিরিও সমাণুর সংখ্যা কত? তার মানে হচ্ছে স্টিরিও সংখ্যার সমাণু হচ্ছে 2 টু দি পাওয়ার n। nটাই তো হচ্ছে অপ্রতিসম কার্বন বা স্টিরিও সমাণু। তার মানে হচ্ছে আমরা একটু গ্লুকোজটা লিখি। ধরো গ্লুকোজের সংকেত হচ্ছে এটা, কার্বন 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 কার্বন, 1 2 3 4 5 6। দেখো, তার মানে হচ্ছে এটা যদি আমরা OH দেই, এটা হবে H। তার মানে হচ্ছে এটা হবে হলো H দিলে এটা OH হবে। তার মানে হচ্ছে এটা হবে OH, এটা হবে H। তার মানে হচ্ছে এটা H, এটা হলো OH। ঠিক আছে, তার মানে এটা H, এটা হচ্ছে OH, এখানে একটা আরেকটা হাইড্রোজেন হবে। একটু লক্ষ্য করে দেখছো যে দেখো অপ্রতিসম কার্বন সংখ্যা এখানে কয়টা? দেখো, এখানে দ্বিবন্ধন আছে, এটা অপ্রতিসম কার্বন হবে না, বাদ। এখানে দুইটা হাইড্রোজেন আছে, এটা অপ্রতিসম কার্বন হয় না, কাইরাল কার্বন আর কি। তো এই কাইরাল কার্বন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তার মানে 4টা কাইরাল কার্বন আছে এখানে। তার মানে হচ্ছে এখানে স্টেরিও সমাণুর সংখ্যা কিন্তু হবে 4। ঠিক আছে, তাহলে যদি বলে মোট সমাণু কয়টা হবে, তাহলে আচ্ছা, মোট সমাণু হবে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 16। এটা হচ্ছে মোট সমাণু। ঠিক আছে, ওনারা আসলে স্টেরিও সমাণুটাই চাইতে চেয়েছিল, একটু কোশ্চেনটা একটু অন্যরকম করছে। এই প্রশ্ন অনুসারে এটা আনসার হবে এ, এই প্রশ্ন অনুসারে। কিন্তু আসলে হওয়ার কথা ছিল ডিফারেন্ট। ঠিক আছে, আহ, তারা আসলে প্রশ্ন করতে চাইছিল একরকম, করছে আরেকরকম। আচ্ছা, এখন
গ্লুকোজের স্টেরিও সমাণু। ওকে, আচ্ছা আজকে কিন্তু আমরা বিক্রিয়ার ভিতরে যাচ্ছি না, আগামীকাল বিক্রিয়া, ভয় পাওয়ার কিছু নাই। বিক্রিয়ার আমরা এমনভাবে শেখাবো যে বিক্রিয়ার কোনো প্রতিক্রিয়া তোমার মাথায় তৈরি হবে না, বিক্রিয়ার কোনো প্রতিক্রিয়া হওয়ার সুযোগ নাই। ওকে, আচ্ছা আচ্ছা এরপরে আসে হচ্ছে তোমাদের অ্যারোমেটিক যৌগের সমানতা পড়তেছিলাম, তাই না? অ্যারোমেটিক যৌগের সমানতা। এই যে বলছে, দেখো ডাইক্লোরোবেনজিনের কয়টা সমাণু সম্ভব? ডাইক্লোরোবেনজিন মানে হচ্ছে কি ডাইজাতক। বলো ডাইজাতকের কয়টা সমাণু আছে? প্রতিস্থাপক যখন দুইটা হবে, সমাণু তখন কয়টা হবে? তিনটা। সমাণু তখন কয়টা হবে? তিনটা। ডাইজাতকের সমাণু কয়টা? তিনটা হবে। আচ্ছা, এই যে আমরা অ্যারোমেটিক যৌগের সমানতার মধ্যে চলে আসলাম, যে প্রতিস্থাপক যখন দুইটা হবে তার সমান। আচ্ছা, যখন দেখবা প্রতিস্থাপক সংখ্যা যখন তিনটা হবে, তিনটা প্রতিস্থাপক আছে, একরকম হইতে পারে, ডিফারেন্ট হতে পারে, আবার দুইটা একরকম হইতে পারে, তাই না? এরকম। আচ্ছা ধরো এই যে এটা তোমার হচ্ছে তিনটা জিনিস, তিনটা প্রতিস্থাপক। এখন তিনটা প্রতিস্থাপকের ক্ষেত্রে তিন বন্ধু একসাথে আছে, তিন বন্ধু মিলে একটা কাজ করতে পারে, তারা সেম কাজ, তাহলে সমাণু সংখ্যা হচ্ছে তিন। তিন বন্ধুর মধ্যে বললো যে না আমরা দুই বন্ধু একটা করবে, আর একটা ভিন্ন হলো, দুইজন সেম কাজ করলো, তার মানে সমাণু হবে 6টা। এখন বললো যে না আমরা তিন বন্ধু আছে, তিনটাই তিন রকম কাজ করব, ডিফারেন্ট, তাহলে সমাণু হচ্ছে 10টা। কথা বুঝতে পারছো? তার মানে হচ্ছে তিনটা সব প্রতিস্থাপক থাকলে তিনটাই যদি একরকম থাকে তাহলে সমান হবে হচ্ছে তিনটা, যদি দুইটা একরকম থাকে সমান হবে 6টা, আর যদি তিনটে ডিফারেন্ট থাকে সমান হবে 10টা। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছো? যারা বুঝতে পারছো ভালো, যারা বুঝতে পারো নাই তারা আরো ভালো। সো এখন আমরা তোমাদেরকে প্রশ্ন করব আর তোমরা উত্তর দিবা, ঠিক আছে? তাহলে হচ্ছে একটু দেখো, এই যে 1 নাম্বার, এখানে বলতে হবে কোনটা কার সমাণু কয়টা, CH3 Br আর হচ্ছে Br, ওকে, সমাণু কয়টা হবে? নাম্বার 2 হচ্ছে CH3 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 সমাণু কয়টা হবে? নাম্বার 3 ক্লোরিন ক্লোরিন CH3 সমাণু কয়টা হবে? কুইক আনসার করো, 1 2 3। আমি প্রত্যেকের কমেন্ট চেক করব, প্লিজ। হাসিব সুন্দর একটা কথা বলছে, যারা, আচ্ছা হুম হুম, আচ্ছা অপশন দেখো, সবার আগে আনসার হচ্ছে সোহেল রানা। আচ্ছা সোহেল রানা হচ্ছে, না সোহেল রানা ইউ আর নট রাইট, ইউ আর নট রাইট। সুন্দরী রানী আসছে অনেকদিন পরে, নাকি ক্লাস শুরুতে ছিল? হুমায়রা তাসনিম, আচ্ছা ভেরি গুড। এখন আসি আমরা
তোমরা যেটা বলছিলা ঠিক আছে, সেটা হচ্ছে দেখো প্রথমটা আমরা হচ্ছে দুটো অপশন একরকম আর একটা ডিফারেন্ট, তার মানে হচ্ছে এর দুটো একরকম আর একটা ডিফারেন্ট, তার এর সমানুর সংখ্যা কত হবে? সমানুর সংখ্যা হবে 6। এই তিনটা একরকম, সমানুর সংখ্যা হবে 3। এটা তিনটাই ডিফারেন্ট। এটাও 6ই হবে, ঠিক আছে 6ই হবে, তবে এটা আমরা একটু ঘোরায় দেওয়া উচিত ছিল, তাই না? এটা CS3 দিই, এটা দেই হচ্ছে BR, মানে আমি যা বলতে চাইছিলাম আর কি। ঠিক আছে, তাহলে সমান হবে 10টা। আগে যেটা বলছিলাম ওটা 6টাই ছিল আনসার, ঠিক আছে, কিন্তু যদি তিনটে ডিফারেন্ট হয় তাহলে সমান হবে 10টা। সোহেল রানা ঠিক ছিল, আই ওয়াজ রং। ঠিক আছে, ওকে। সো আমরা অ্যারোমেটিক যোগের সমানতা শেষ করলাম, এবং এই সাথে পরীক্ষার হলে যে তুমি তবুও সমানতা ভুল করবা, সেই ভুলটা কি, সেটা হচ্ছে যে সমানতার সত্যতা যাচাই। দেখো 3 নাম্বার আমরা হচ্ছে সত্যতা যাচাই করব। ওকে, সত্যতা যাচাই করব। ওকে, আচ্ছা সত্যতা কিভাবে যাচাই করব? দেখো সমানতার সত্যতা যাচাই করার সিস্টেমটা কি। আচ্ছা এখন যদি দেখবো, কখনো যদি দেখো এরকম হবে CnH2nO, যদি এরকম দেখো তাহলে অপশন খুঁজবা, এটা হয় অ্যালডিহাইড হবে, না হয় কিটোন হবে। ঠিক আছে, এরকম অপশন খুঁজবা, অ্যালডিহাইড নাকি হবে হচ্ছে কিটোন। ওকে, নাম্বার 2 হচ্ছে CnH2n+2O, এটা হচ্ছে অ্যালকোহল অথবা হচ্ছে ইথার হবে, অ্যালকোহল অথবা ইথার। ঠিক আছে, নাম্বার 3 CnH2nO2, এটা হচ্ছে অ্যাসিড হবে অথবা এস্টার হবে। ঠিক আছে, দেখো একটু লিখে ফেলো, সবাই একটু লিখে ফেলো। আমরা আচ্ছা এইভাবেই লিখবো। এখন আমরা হচ্ছে তোমাদের একটা কুইজ প্রশ্নের কথা বলেছি, যে আজকে তোমাদের হচ্ছে একটা কুইজ দিব। কুইজ প্রশ্নের কথা সবাইকে বলেছি। ওকে, আমরা আচ্ছা বলছি যে সত্যতা যাচাই করবা। এখন প্রশ্ন কিভাবে আসবে বলো, দেখো এই যে এইভাবে আসবে যে C4H10O দ্বারা, ঠিক আছে, ও দ্বারা কোন সংকেতকে বোঝায়? সংকেতকে বোঝায়, ঠিক আছে, এরকম আসবে। কোন সংকেতকে বোঝায়? দেখো অপশনে আসবে এরকম, অপশনে CH3 CH2OH, অপশন বি আসবে এরকম CH3 CH2 CH2 CH2OH, অপশন সি আসবে এরকম যে CH3 CO CH2 CH3, অপশন ডি আসবে এরকম CH3 CH2 CH2 CHO। বলো আনসার কি হবে? সবাই কুইক আনসার করো। দেখো সংকেত দেখে আনসার বলা খুব সহজ। C4H10 দ্বারা কোন সংকেতকে বোঝায়? বলো আনসার কি হবে, সবাই বলো, সবাই বলো আনসার কি হবে?
আচ্ছা, যারা হচ্ছে জাহাঙ্গীরনগর ডিতে তোমাদের অবস্থান হয়েছে আমাদেরকে জানাইতে ভুলিও না। আচ্ছা, অনেকেই হচ্ছে আনসার উল্টাপাল্টা লিখতেছো। দেখো, প্রথম হচ্ছে কার্বন হলো চারটা, চারটা কার্বন হওয়ার কারণে প্রথম অপশনটা আগেই বাদ, এখানে কার্বন আছে দুইটা। আচ্ছা, বাকি তিনটা হবে আনসার। আমরা বলি C4H10O দ্বারা আমরা কি বলছিলাম যে CnH2n+2O, এটা দ্বারা হচ্ছে কি হবে, অ্যালকোহল অথবা ইথার হবে, তাই না? অ্যালকোহল অথবা ইথার, তার মানে হচ্ছে হট OH হবে, না হয় কি হবে বলো, ও হবে, অ্যালকোহল অথবা ইথার হবে। দেখো, তার মানে এটা অ্যালডিহাইড, এটা বাদ, এটা হচ্ছে কিটোন, এটা বাদ, তার মানে এটি হলো আনসার বাংলাদেশ। সো খুব ইজিলি আনসার হচ্ছে আমরা বের করতে পারলাম। সো এই জন্য বলি যে নিয়ম জানলে বিয়ের আগে শ্বশুর বাড়ি যাওয়া যায়। হ্যাঁ, নিয়ম জানতে হবে, নিয়ম জানলে বিয়ের আগে শ্বশুর বাড়ি যাওয়া যায়। ওকে। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি তোমাদের প্রত্যেকটা বিষয় একটু দেখো। আমরা মানে হচ্ছে সমানতা শেষ করলাম, আমাদের আর ছোট্ট একটা টপিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ। সো আমরা হচ্ছে কুইজটা ক্লাস শেষই করি নাকি, আর একটা টপিক শেষ করে আমরা কুইজটা করে ফেলাই। ঠিক আছে, সবাই হচ্ছে রেডি তো? আচ্ছা, তোমাদেরকে আমি বলি যে আমাদের লাস্ট কোশ্চেনটা, এই স্লাইডের লাস্ট কোশ্চেনটা তোমাদের প্রশ্ন হবে। আচ্ছা, ভেরি গুড, আমরা লাস্ট টপিকে চলে যাই। সো আমাদের লাস্ট টপিকটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিক থেকে কোশ্চেন না আসলে ভর্তি পরীক্ষা স্তব্ধ হয়ে যেতে পারে সামনে। তোমরা আচ্ছা, এটা আসলে যে জৈব বিক্রিয়ার শ্রেণীবিন্যাস অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, একটু দেখো। অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা হচ্ছে যারা হচ্ছে হাকেল নীতি মানে, তাই না? হাকেল নীতি মানে কি, ফরেন প্লাস টু সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকলে যদি n এর মানটা হচ্ছে পূর্ণ হয় তাহলে হচ্ছে অ্যারোমেটিক। আর n এর মানটা যদি ভগ্নাংশ হয় তাহলে অ্যারোমেটিক নয়। ঠিক আছে, এটা হচ্ছে বিজ্ঞানী হাকেল বলছে। তো হাকেল নীতির চেয়ে হুসাইন নীতি খুব বেশি ইম্পর্টেন্ট। রসায়ন বিজ্ঞানে যেখানে হ আছে সেখানে হুসাইন্স ল আছে। যেমন তোমরা হাকেল নীতির পরিবর্তে হুসাইন নীতি পড়বা, তোমরা হাইড্রোজেন নীতি হ্যান্ডারসন হেসেলবার্গ পরে হুসাইনসন হেসেলবার্গ সমীকরণ পড়বা। তারপরে হচ্ছে অ্যাডমিশন টেস্টের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, চান্স হলেও হতে পারে, না হলেও না হতে পারে, সেখানে তোমরা হুসাইনের নিশ্চয়তা নীতি পড়বা। সো এখানে ফরেন+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকলে n এর মান যদি পূর্ণাঙ্গ হয় তাহলে অ্যারোমেটিক হবে, n এর মান যদি ভগ্নাংশ হয় তাহলে অ্যারোমেটিক হবে না। সো আমরা একটু দেখি, এই যে একটা বেনজিন, বেনজিনের 3টা দ্বিবন্ধন আছে। আমি হিসাব করে দেখব যে দ্বিবন্ধন সংখ্যা মানে পাই বন্ধন, দ্বিবন্ধন সংখ্যা যদি বেজোড় হয় তাহলে সেটা অ্যারোমেটিক হবে। কি বলছি? দ্বিবন্ধন সংখ্যা যদি বেজোড় হয় তাহলে সেটা হবে অ্যারোমেটিক। এখন দেখো, এটা হচ্ছে 1,3-সাইক্লোবিউটাডাইন, এখানে দ্বিবন্ধন সংখ্যা আছে 2টা, এবং 2 শব্দে অঙ্কটি হচ্ছে একটু জোড় অঙ্ক। তো জোড় অঙ্ক থাকলে সেটা হচ্ছে অ্যারোমেটিক হবে না। তার মানে খুব সিম্পল একটা বিষয়, যে যে সমস্ত যৌগে দ্বিবন্ধন সংখ্যা বেজোড় হবে তাহলে হচ্ছে অ্যারোমেটিক, আর দ্বিবন্ধন সংখ্যা যদি জোড় হয় তাহলে অ্যারোমেটিক নয়। ঠিক আছে, তাহলে আমরা তোমাদেরকে একটু প্যাচ লাগাই দেই। তোমরা বলো তো, এই যে এইটার নাম হচ্ছে ফিউরান, ঠিক আছে? ফিউরান ফিউরান ফিউরান, বলো এটা অ্যারোমেটিক হবে কি হবে না, বলো। 1 নাম্বার কোশ্চেন। আচ্ছা, এটা দিলাম নাম্বার 1, এটা হলো 2। আমি যে কোনো এক্সাম্পল দেবো এর মধ্যেই থাকবে পরীক্ষার হলে, এর বাইরে থাকবে না। 3 নাম্বার হচ্ছে এটা অ্যারোমেটিক হবে কি হবে না, বলো। সবাই আনসার করো, অ্যারোমেটিক হবে কি হবে না, বলো। অ্যারোমেটিক হবে কি হবে না, বলো দেখি। অ্যারোমেটিক হবে কি হবে না? ঠিক আছে, অ্যারোমেটিক হবে কি হবে না?
আচ্ছা, দেখো এখানে দুইটা দ্বিবন্ধন আছে আর চারটা ইলেকট্রন আছে, প্রত্যেকটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন, তার মানে একটা বন্ধন মানে কয়টা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, তার মানে দুইটা ইলেকট্রন মানে একটা বন্ধন। তার মানে একটু তোমাদেরকে দেখাই যে এখানে হচ্ছে একটা দুইটা, টু প্লাস হচ্ছে এই যে দেখো চারটা ইলেকট্রন মানে একটা দ্বিবন্ধন, টোটাল দ্বিবন্ধন সংখ্যা 3, তার মানে অ্যারোমেটিক। এরকম ভাবে হচ্ছে যদি তোমাকে থায়োফিন বলে, থায়োফিনও কিন্তু সেম, তার মানে হচ্ছে অ্যারোমেটিক। এরকম ভাবে যদি পাইরল বলে, দেখো একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন, আর দুইটা ইলেকট্রন, চারটা ইলেকট্রন মানে একটা দ্বিবন্ধন, তার মানে হচ্ছে ত্রিবন্ধন, এটা হচ্ছে অ্যারোমেটিক। তার মানে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখলাম যে দ্বিবন্ধন সংখ্যা যদি বেজোড় হয় তাহলে অ্যারোমেটিক হবে, আর জোড় হলে অ্যারোমেটিক হবে না। বলো কোনটা বেশি, হাকেল নীতি না হুসাইন নীতি, হুইচ ইজ, কোনটা বেশি সহজ বলো? বলো হাকেল নীতি না হুসাইন নীতি, কোনটা ইজি বলো? হাকেল না হুসাইন, বলো কোনটা ইজি? আমরা এবার হচ্ছে এখানে একটু লক্ষ্য করে দেখো, ফিউরানের পাই আণবিক অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? দেখো পাই আণবিক অরবিটাল, ঠিক আছে, ফিউরান, এই যে পাই আণবিক যখন বলছে তাহলে এই যে এটা দুইটা দ্বিবন্ধন আছে, একটা বন্ধন একটা বন্ধন, দুইটা দ্বিবন্ধন, প্রত্যেকটা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে। যেমন স্বামী আর স্ত্রী মানে একটা বন্ধন, তার মানে হচ্ছে দুইটা ইলেকট্রন, একটা স্বামী একটা স্ত্রী, তার মানে হচ্ছে একটা এখানে দুইটা বন্ধন আছে, তার মানে দুইটা বন্ধনে হচ্ছে চারটা ইলেকট্রন আছে, তার মানে পাই আণবিক অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4। দেখো পাই আণবিক অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4, ঠিক আছে, পাই আণবিক অরবিটালে ইলেকট্রন সংখ্যা 4। ওকে, এটা দেখো হচ্ছে শেরে বাংলা 2015-16 সালের প্রশ্ন। সো আমি ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেনগুলো তোমাদের কালেকশন করে পড়ানোর চেষ্টা করেছি। এখন আমাদের হচ্ছে লাস্ট টপিকটা পড়াবো তোমাদের, সেটি হচ্ছে জৈব বিক্রিয়ার শ্রেণীবিন্যাস, ঠিক আছে। জৈব যৌগ মূলত 4 ধরনের বিক্রিয়া পরীক্ষার হলে আসে। কয় ধরনের বিক্রিয়া? 4 ধরনের বিক্রিয়া পরীক্ষা আসে। সো আমরা এই 4 প্রকার বিক্রিয়া তোমাদের সাথে আলোচনা করব। এক নাম্বার হচ্ছে সংযোজন বা হচ্ছে দ্রুত বিক্রিয়া। সংযোজন মানে কি, বা হচ্ছে দ্রুত বিক্রিয়া। জুতা মানে কি, কমপক্ষে দুইটা লাগবে, তাই না? দুইটাই তো লাগে জুতা। তার মানে জুত মানে হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে হবে। আচ্ছা, এইটা হলো যাদের মাঝে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে তারা দ্রুত বিক্রিয়া দেয়। এখন প্রশ্ন হচ্ছে এই সংযোজন বা দ্রুত বিক্রিয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোগ্রাহী দ্রুত, ঠিক আছে, আর একটা হচ্ছে কেন্দ্রাকর্ষী দ্রুত। বইতে এত সুন্দর করে পাবা না, খাতাগুলো সুন্দর করে লেখো। একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী দ্রুত আর একটা হচ্ছে কেন্দ্র আকর্ষী দ্রুত। ইলেকট্রন আকর্ষী দ্রুত কাকে বলে? যাদের মাঝে কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, যেমন হচ্ছে অ্যালকিন, যেমন হচ্ছে অ্যালকাইন, ঠিক আছে। আচ্ছা, হচ্ছে কেন্দ্রাকর্ষী দ্রুত, যাদের মাঝে হচ্ছে আহ কার্বন হাইড্রোজেন বা কার্বন অক্সিজেন বা কার্বন নাইট্রোজেন আছে। এই ধরনের ক্ষেত্রে মানে কার্বন কার্বন ছাড়া যদি অন্য কারোর সাথে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হয় তখন তাকে আমরা বলবো কেন্দ্রাকর্ষী দ্রুত। এখন দেখো ইলেকট্রন আকর্ষী দ্রুত কিন্তু বেনজিনে দ্বিবন্ধন থাকা সত্ত্বেও সে হচ্ছে ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া দেয় না। এই যে দেখো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বলি যা কিছু ব্যতিক্রম তাই পরীক্ষায় আসে। কেন আসে? কারণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ পরীক্ষায় আসে। ইলেকট্রন দ্বিবন্ধন, বেনজিনে দ্বিবন্ধন থাকা সত্ত্বেও সে কি করে না? ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তার মানে হচ্ছে সংযোজন বা দ্রুত বিক্রিয়া হচ্ছে দুই প্রকার, ইলেকট্রন আকর্ষী, কেন্দ্রাকর্ষী, ঠিক আছে। সো এটা এখন তোমাদের যদি প্রশ্ন করি, বলো তো সবাই উত্তর দাও তো সবাই। তোমাদেরকে যদি প্রশ্ন করি যে সরি,
প্রতিস্থাপন বিক্রিয়া কারা দিবে? তার মানে যাদের মাঝে একক বন্ধন আছে, প্রতিস্থাপন বিক্রিয়া, সিঙ্গেল বন্ড বা একক বন্ধন, এটাই তো দিবে, তাই না? এটাও তো দুই প্রকার, একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী, আর একটা হচ্ছে কি বলো, কেন্দ্রাকর্ষী। ঠিক আছে। নাম্বার 3 সেটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী, মানে 3 নাম্বার হচ্ছে সমানুকরণ, তোমার হচ্ছে সংযোজন প্রতিস্থাপন। ঠিক আছে। তারপরে হচ্ছে অপসারণ, জাস্ট এক্সাম্পল পরীক্ষা আসবে। 4 নাম্বার হচ্ছে সমানুকরণ। এগুলো আমি আমার যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে পড়াচ্ছি। সমানুকরণ হচ্ছে 2টা উদাহরণ পরীক্ষা আসে, ওই ইউরিয়ার পরীক্ষাটা আসে। অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে যে ইউরিয়া হয়, এখানে কিছুই হয় না, শুধু নিজেদের মাঝে বিন্যস্ত হয়, এই জন্য তাদেরকে সমানুকরণ বিক্রিয়া বলা হয়। আবার এন বিউটেন থেকে আইসোবিউটেন, এটা পরীক্ষায় আসে, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এন বিউটেন থেকে আইসোবিউটেন। এন বিউটেন থেকে আইসোবিউটেন। ঠিক আছে। সমানুকরণ বিক্রিয়া, ঠিক আছে, সমানুকরণ বিক্রিয়া সেটি হচ্ছে যে এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া, এটা হচ্ছে অপসারণ বিক্রিয়া, এটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। ঠিক আছে। ইলেকট্রন আকর্ষী, কেন্দ্রাকর্ষী। ঠিক আছে। ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া আর হচ্ছে কেন্দ্রাকর্ষী বিক্রিয়া। এবং অপসারণ বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়ার বিপরীত। ঠিক আছে। সংযোজন এর বিপরীত। ডিটেলস যেটা লাগবে আমি সেটাই পড়াইছি, কারণ এখন আমার পরীক্ষার হলে কমন পাওয়া দরকার। এখন আমার হচ্ছে আসলে সব পাওয়া দরকার নাই। এই পর্যন্ত পড়ে থাকলে আমি এখন তোমাদেরকে 4টা বিক্রিয়া লিখব। এটা ছোটবেলার মতো বিক্রিয়া, মজার মজার কথা। এবং এই 4টা বিক্রিয়ার শব্দ থেকে একটা কথা মনে রাখলেই হবে। সো ব্যাপারটা আমি এরকম বলি যে হচ্ছে বেনজিনের, আমরা বলছিলাম বেনজিন হচ্ছে ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া দেয় না। ঠিক আছে। তাহলে বেনজিন তাহলে কি বিক্রিয়া দেয়? প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এই প্রতিস্থাপন বিক্রিয়ার একটা কথা আমি এইভাবে বলি, ধরো তোমার একজন বউ চলে গেছে, তুমি কিন্তু কি নিয়ে আসবা? তুমি বউ নিয়ে আসবা। তোমার গার্লফ্রেন্ড চলে গেছে, তুমি তো গার্লফ্রেন্ডই আনবা, তুমি কি এখানে বয়ফ্রেন্ড আনবা না, গার্লফ্রেন্ড আনবা। তার মানে হচ্ছে এখন ইদানিংকালে অবশ্য বিশ্বে অনেক দেশে এরকম হয়ে গেছে যে গার্লফ্রেন্ডের সাথে এত রাগ করছে সে হচ্ছে আর ছেলে ছেলে মেয়ে মেয়ে সমকামিতা একটা ব্যাপার পৃথিবীর অনেক দেশে আছে। সো এটা মানে অসম্ভব আমাদের কাছে মনে হয় যে এটা কিভাবে পসিবল, একটা মানে মেয়ে মেয়ে ছেলে ছেলে সংসার করা, এটা হাউ ইজ পসিবল। সো আমরা দেখব হচ্ছে 4টা বিক্রিয়া, সেটা বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াগুলো। 1 নাম্বার হচ্ছে হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন হচ্ছে, ধরো এটা কিন্তু পরীক্ষার হলে আসে, 99% স্টুডেন্ট হচ্ছে ভুল করে। ঠিক আছে। এটা হলো বেনজিন, ধরো এটা হচ্ছে বেনজিন, এখানে ক্লোরিন থাকবে। ক্লোরিন 2 প্রকার হতে পারে। দেখো, যদি যদি ক্লোরিনের এই জায়গায় তোমার হচ্ছে আলট্রা ভায়োলেট রে দেয় বা মৃদু সূর্য আলোক দিয়ে দেয়, আলট্রা ভায়োলেট রে বা মৃদু সূর্য আলোক, তাহলে তোমরা পড়ে আসছো সেটা হচ্ছে গ্যামাক্সিন তৈরি হয়, তাই না? কি তৈরি হয় বলো? গ্যামাক্সিন। গ্যামাক্সিন তৈরি হয়। আচ্ছা, এখন তোমরা যদি এখানে আয়রন দেই, ঠিক আছে, তার মানে সেটা হচ্ছে ক্লোরোবেনজিন তৈরি হবে। ঠিক আছে। আয়রন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে ক্লোরোবেনজিন।
লেখো লেখো, সবাই সুন্দর করে লেখো। এটা আমরা এই চারটা বিক্রিয়ার মধ্যে আমরা এখন কুইজ খেলবো, ঠিক আছে? আচ্ছা, হ্যালো, একটা হচ্ছে হ্যালোজেনেশন, দেখো। আচ্ছা, গ্যামাক্সিন। যদি আমরা এখানে আয়রনের সাথে দেই তাহলে হলো ক্লোরোবেনজিন হলো, দেখো। আচ্ছা, এবং যদি হচ্ছে আমরা আলট্রাভায়োলেট রে দিই তাহলে সেটা হচ্ছে গ্যামাক্সিন হচ্ছে। ওকে, প্রত্যেকটার সাথে তোমার হচ্ছে ক্লোরিন যুক্ত হচ্ছে। 2 নম্বর বিক্রিয়াটা আমরা লিখবো হচ্ছে নাইট্রেশন। যেমন হচ্ছে নাইট্রেশন মানে হলো নাইট্রোমূলক যুক্ত হবে। তোমরা ব্রেকেটে লেখো যে নাইট্রেশন বিক্রিয়া যখন পরীক্ষার হলে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে নাইট্রোমূলক যুক্ত হয়, ঠিক আছে? আচ্ছা, এখন এই নাইট্রোমূলকটা কি হবে, তুমি একটা জিনিস মনে রাখবা, প্লাস প্লাসকে সরাবে, মাইনাস মাইনাসকে সরাবে। এই বিক্রিয়ার মূল বৈশিষ্ট্য হচ্ছে প্লাস প্লাসকে সরাবে, মাইনাস মাইনাসকে সরাবে। তাহলে দেখো, এই যে দেখো একটা বেনজিন, বেনজিন এখানে হাইড্রোজেন আছে। আমার নাইট্রেশন মানে নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড আছে। গাঢ় সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এটা হলো 60°C তাপমাত্রায় বিক্রিয়াটা ঘটে। তাহলে এটা হলো মাইনাস আর এটা হলো প্লাস, এটা হলো প্লাস। তাহলে আমি বলছিলাম যে প্লাস প্লাসকে সরাবে, মাইনাস মাইনাসকে সরাবে। তার মানে এইটা যায় সে হাইড্রোজেনকে সরাই দিবে। মিস্টার হাইড্রোজেন তখন সেখান থেকে রাগ করে যেয়ে এখানে যায় ওই যে এইচ ওইচ এর সাথে কি হয়ে যাবে বলো, পানি হয়ে যাবে। সে হচ্ছে এইচ প্লাস, ওইচ এর সাথে পানি হয়ে যাবে। তার মানে সে যখন রাগ করে চলে গেছে, পানি হয়ে রাগটা কমে গেছে, তাই না? অর্থাৎ প্লাস প্লাসকে সরাবে, মাইনাস মাইনাসকে সরাবে, এক কথাই শেষ। প্লাস প্লাসকে সরাবে, মাইনাস মাইনাস সরাবে। 3 নাম্বার, 3 নাম্বার বিক্রিয়া সালফোনেশন বিক্রিয়া। 3 নাম্বার বিক্রিয়া পড়লে আমরা আমরা হচ্ছে কুইজ 4 নাম্বার বিক্রিয়া থেকে আমরা কুইজ যাবি। 4টা বিক্রিয়া ভালো করে লেখো এবং দেখি কে আজকে বই জিতে। যে বই চাবা সেটাই পাবা। সালফোনেশন, সালফোনেশন মানে হচ্ছে সালফোনিক অ্যাসিড মূলক যুক্ত হয়। দেখো, প্লাস প্লাসকে সরাবে, মাইনাস মাইনাসকে সরাবে, কোনো সমস্যা নাই। সালফোনিক অ্যাসিডকে আমি এভাবে লিখলাম, ঠিক আছে, এভাবে লিখলাম, এবং সেটা হচ্ছে 100°C তাপমাত্রায় ঘটবে। একটু মজার বিষয় তোমাদেরকে আমরা দেখাই, সেটি হচ্ছে যে এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস। বলো, আমরা কি বলছি যে প্লাস প্লাসকে সরাবে, মাইনাস মাইনাসকে সরাবে। তার মানে এই যে প্লাস আছে সে কাকে সরাবে, এস প্লাসকে সরাবে। তার মানে সেখানে যায় কি হবে, সেখানে যায় হবে হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড মূলক, আর এইচ আর ওএইচ মিলে পানি চলে হয়ে যাবে, তাই না? তাহলে প্লাস প্লাসকে সরাবে, মাইনাস মাইনাসকে সরাবে। 4 নাম্বার বিক্রিয়াটা হচ্ছে, এটা হচ্ছে অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা এগ্রিকালচারে সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন এটা সব জায়গায় আসে, এবং যারা ঢাবি পরীক্ষা দিবা তাদেরও ক্ষেত্রে এটা আসে, অ্যালকাইলেশন বা কি বলো, অ্যাসাইলেশন। তাহলে অ্যালকাইলেশনটা কি জিনিস, সেটি হচ্ছে অ্যালকাইলেশন হচ্ছে অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন। যেমন দেখো, এখানে অবশ্যই অবশ্যই এই যে দেখো এইচ এইচ প্লাস, তাহলে হচ্ছে অ্যালকাইলেশন যখন করব অ্যালকাইল মূলক দিব, ঠিক আছে? তাহলে এটা প্লাস, এটা মাইনাস। অবশ্যই এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে অ্যানহাইড্রাস, অনাদ্র। কি হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি হবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি হবে, অ্যানহাইড্রাস। অ্যানহাইড্রাস মানে অনাদ্র, অ্যানহাইড্রাস মানে কি, অনাদ্র। তাহলে কি কাজ হবে, প্লাস প্লাসকে সরাবে, মাইনাস মাইনাসকে সরাবে। তার মানে হচ্ছে এখানে কি হবে, অ্যালকাইল বেনজিন তৈরি হবে। এটার নাম হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ঠিক আছে? কি হবে বলো, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। তার মানে হচ্ছে অ্যালকাইলেশন গেল, আমরা এখন অ্যাসাইলেশন পড়ব, ঠিক আছে? অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, ওকে। আমাদের একটাই কথা বলছিলাম যে প্লাস প্লাসকে সরাবে আর মাইনাস মাইনাসকে সরাবে। তাহলে আমরা কি বলছি, প্লাস প্লাসকে সরাবে, মাইনাস মাইনাসকে সরাবে। তার মানে হচ্ছে দেখো, নাইট্রেশন বিক্রিয়া প্লাস প্লাসকে সরাইছে, মাইনাস মাইনাসকে। সালফোনেশন বিক্রিয়া প্লাস প্লাসকে সরাইছে, মাইনাস মাইনাসকে সরিয়েছে। এবং অ্যালকাইলেশন বিক্রিয়ায় প্লাস প্লাসকে সরাইছে, মাইনাস মাইনাসকে সরাইছে। তার মানে অ্যালকাইলেশন এবং হচ্ছে আসো অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন বিক্রিয়াটা হচ্ছে এই যে দেখো, আমরা তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এইচ প্লাস অ্যাসাইল মূলক থাকবে, ঠিক হবে? কি হবে বলে, অ্যাসাইল মূলক। তার মানে হচ্ছে অ্যানহাইড্রাস,
অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, দেখো এই যে এইটুকু আমরা যদি একটু দেখি, তো এইটুকু হচ্ছে কি বলো প্লাস, ঠিক আছে, এইটুকু হচ্ছে প্লাস, এটা হলো মাইনাস। তার মানে আমাদের হচ্ছে অ্যাসিটোফিনন হবে, এটার নাম কি হবে, COCH3 হবে, আর এইচ আর ওএইচ মিলে HCl হবে। এটার নাম পরীক্ষার হলে আসে অ্যাসিটোফিনন, ইংলিশ নাম অনেক সময় মনে রাখতে হবে, অ্যাসিটোফিনন। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে তোমরা এই পর্যন্ত পড়াশোনা শেষ, আজকের পড়াশোনা শেষ। এখন আমরা কুইজ তোমাদের সাথে আলোচনা করব, এবং কুইজ দেখো আমরা যারা যারা লাস্ট পর্যন্ত ক্লাসে আছি, আমাদের সুন্দর চমৎকার ক্লাসের মাধ্যমে আমাদের শেষ হয়ে গেল। ওকে, সবাই রেডি থাকো, এবং যে আগে প্রশ্নের আনসার করতে পারবে, এবং সেটা হচ্ছে তোমাদের ওকে। প্রথম প্রশ্ন, বলো এটা আনসার কি হবে, সবাই কুইক। আমি কুইজ, এটা কুইজ না, এটা হলো এমনি আনসার। কোনটা কুইজ দিব এটা তো আমি তোমাদের বলবো, ঠিক আছে। লাস্ট প্রশ্নটা হচ্ছে কুইজ হবে। বলো, অবশ্যই সবার আগে হচ্ছে তোমার আনসার করতে হবে। কৃষি নেটওয়ার্ক পেজে সবাই কমেন্ট করো। আচ্ছা, দেখো অনেকেই হচ্ছে এখানে আনসার অ্যাসিটোফিনন, হ্যাঁ আমরা লাস্টে বলছি, এবং সামনের প্রশ্নটার আনসার সবার আগে বলতে হবে। এরপরের প্রশ্ন এবং হচ্ছে 26 নাম্বার প্রশ্ন, সবার আগে যে আগে আনসার করতে পারবা, আমার হচ্ছে যার কাছে আমার নামটা যার আগে আসবে সেটি হচ্ছে আজকের বিজয়ী হবে। ঠিক আছে, খুব সহজ একটা প্রশ্ন আমরা করব, সবাই প্রশ্নটার উত্তর দাও। ফিডেল ক্রাফট বিক্রির নিচের কোনটির উপস্থিতি ঘটে, কুইক 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 কুইক, দ্রুত আনসার। ঠিক আছে, দেখি কে আগে আনসার করতে পারে। আনসার করতে থাকো সবাই, আনসার করতে থাকো, দেখি কে আগে আনসার করতে পারে। চলছে র্যাফেল ড্র, এবং আজকের নাম্বার নাম্বার লিখে বলতে হবে, যে 26 নাম্বার লিখে তারপরে। অনেকেই আনসার করছে কিন্তু কোনটার আনসার সে কিন্তু বলে নাই, ঠিক আছে। আচ্ছা, আনসার করতে থাকো। ওকে, আমি আবারও বলতেছি, নাম্বার লিখে আনসার করতে হবে। ওকে,
প্রোফাইলটা বের করতে হবে, সুজনের প্রোফাইলটা। আচ্ছা, দুইজন একই সাথে একটু সামান্য ডিফারেন্সে আনসার করছো। আহ, একটা হচ্ছে সোহেল রানা আর একটা হচ্ছে রবিউল ইসলাম। সোহেল রানা একটু আগে করেছো, রবিউল ইসলাম একটু পরে করেছে। আসে না, প্রোফাইল আসে না। আচ্ছা, সোহেল রানা একটু আমাদের আজকের হলো বিজয়ী। কনগ্রাচুলেশন সোহেল রানা। হ্যাঁ, তোমার হচ্ছে স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি। দেখো, সোহেল রানা হচ্ছে এটা অ্যানহাইড্রাস হচ্ছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ওকে, আনসার হলো এ। থ্যাংক ইউ সো মাচ। তুমি কোন বইটা নিতে চাও? আমাদের নেটওয়ার্কের পেজে তোমার নাম, মোবাইল নাম্বার এবং নিকটস্থ সুন্দরবনের অ্যাড্রেস সহ লিখবা, এবং তোমার এই স্ক্রিনশট দিবে আমাকে সহ একটা স্ক্রিনশট, তোমাদের নাম ঘোষণা করছি সোহেল রানা, স্ক্রিনশট দিবা, ঠিক আছে? দিয়ে আমাদের পেজে পাঠাবা। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আমাদের ক্লাস হয়ে গেল। আমরা জৈব যৌগের ক্লাস করব। আমরা 3টা ক্লাস করলে আমরা সবগুলো ইউনিভার্সিটিতে যে ধরনের প্রশ্ন আসুক, এক্সকোশ্চেন আমার ক্লাস পড়লেই হবে। একদম একদম ফিডব্যাক দিবা যে আজকের ক্লাসটা অনেস্টলি কেমন লাগছে। একটু বলো দেখি সবার, একদম গুড, বেটার, বেস্ট কেমন লাগছে ক্লাসটা, একটু কমেন্ট চাই। শেষ পর্যন্ত যারা থাকে তারা কিন্তু চান্স পায়, কারণ কারণ ট্রেনের ফার্স্ট ক্লাস যাত্রীতে সবসময় যাত্রীর সংখ্যা কম থাকে। সো থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে দেখা হবে আজকে এ পর্যন্তই। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।